হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো তোমরা যথারীতি মাধ্যমিক দেওয়ার পর অনেকেই ভেবে নিয়েছো যে কেউ সায়েন্স নেবো, কেউ আর্টস নেবো। তো যারা সায়েন্স নিয়েছো, মানে সায়েন্স নেবো বলে ভাবছো, যদি এখন রেজাল্ট বেরায়নি তাই সায়েন্স নেবো বলে ভাবছো বা টিউশন শুরু করে দিয়েছো, কিন্তু টিউশন শুরু করে দেওয়ার পরও তোমরা যখন ফিজিক্স বা বিভিন্ন সাবজেক্টের অ্যান্সারগুলো করছো, কারণ ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ বেসড, তো এমসিকিউ গুলো করতে গিয়ে কিছু কিছু প্রবলেম হচ্ছে, তোমাদের আটকে যাচ্ছে। আর টিউশনের মধ্যেও তোমরা একসাথে স্যার বসিয়ে যে স্যারের কাছে পড়ো না কেন, সমস্ত এমসিকিউ একসাথে করানো কোনো স্যারের পক্ষে সম্ভব নয়, তাহলে সিলেবাসটা কভার করাই চাপ হয়ে পড়বে। তো সেই জন্য কি হয়, তোমাদের টুকিটাকি কাউকেও ইউটিউবে দ্বারস্থ হতেই হয়, সেই ইউটিউবে যে স্যারেরই ভিডিও দেখো না কেন। তো সেই জন্যই আমরাও এটাই তোমাদের জন্য করছি যে ছায়া প্রকাশনী এবং সাঁতরা। তো ফার্স্ট আজকের ভিডিওটা দেবো ছায়া প্রকাশনী থেকে। যতগুলো এমসিকিউ আছে তোমাদের চ্যাপ্টার 1 ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে 70টা এমসিকিউ একটা ভিডিওতেই সলিউশন দেওয়া হবে, ঠিক আছে? তো এই জন্য কি হবে না, ভিডিওটা তো একটু বড় হবেই, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। দেখো, যদি আমি বোর্ডে অ্যান্সার করাই, নতুবা খাতার মধ্যে যদি অ্যান্সার লিখে লিখে করাই, তাহলে কিন্তু কি হলো দেখো না, ভিডিওর লেন্থ বেড়ে যাবে, স্বাভাবিকভাবে ভিডিওর লেন্থ বেড়ে যাবে, কারণ বোঝাতে হয়, লিখতে হয়, সময় লাগে। তো এই জন্য কি করছি, তোমাদের জন্য পুরো আমাদের পিডিএফ রেডি আছে, তোমাদের জাস্ট একটা একটা করে অ্যান্সার দেখাবো এবং বুঝিয়ে দেবো। এতে কি হয়, কম সময়ের মধ্যেই বেশি অ্যান্সার সলিউশন করা যায়, ঠিক আছে? তো আর যারা যে এই ধৈর্য নিতে পারছো না, যে পিডিএফটা যদি পেয়ে যেতাম ভালো হতো, এত বড় ভিডিও দেখে অ্যান্সার করার সময় হচ্ছে না, তো সেই জন্য আমরা তাও ব্যবস্থা রেখেছি। তোমরা আমাদের যে কিউআর দেখতে পাচ্ছ, কিউআরটা ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এই কিউআরটা দেখবে, এখানে তোমরা মাত্র 5 টাকা পাঠাবে, তোমাদের 70টা কিন্তু এমসিকিউ সলিউশন পিডিএফ আকারে আমরা দিয়ে দেবো। দেখো, 5 টাকা নিচ্ছি, অনেকে এর জন্য অনেক কিছু ভাবতে পারো, কথা শোনাতে পারো, কিন্তু দেখো আমাদের একটা সময় লাগে, এটা করতে সময় লাগে, রেডি করতে সময় লাগে। তো 5 টাকাটা বিরাট এমন চার্জ নয়। তোমরা কি করবে, যাদের প্রয়োজন আর কি পিডিএফটা, তারা কি করবে, যে আমাদের হোয়াটসঅ্যাপ একটা নম্বর দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কি করবে, মানে পেমেন্টটা করার পর স্ক্রিনশট মারবে, স্ক্রিনশটটা কি করবে না, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়ার পরেই তোমাদের কি না, পিডিএফটা আমরা দিয়ে দেবো। এই 5 টাকার জন্য তোমাদের মানে ইয়ে করবো এরকম নয়, যে 5 টাকা দিয়ে দিলাম, পিডিএফ যদি না পাই, এটা ভাবার কোনো কারণ নেই। এবার দেখো, ধরো আমি কোনো জায়গায় মানে টিউশন স্কুল যেখানেও আছি, হ্যাঁ সময় পাচ্ছি না, ধরো সবসময় তো ফোনটা অন করে নেওয়া সম্ভব নয়, কোনো একটা কিসের মধ্যে আছি, তো সেই মুহূর্তে হয়তো তখন পাঠাতে পারলাম না। নোটিফিকেশন অন থাকবে, যখনই দেখবো যে না কেউ একটা স্ক্রিনশট কিছু পাঠিয়েছে, তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দেবো, এটা নিয়ে কোনো তোমাদের সন্দেহের কোনো অবকাশ নেই, ঠিক আছে? তো তোমাদের অ্যান্সার গুলো দেখাচ্ছি। ছায়া এমসিকিউ বই, এই যে নতুন বইটা, এটা নতুন বইটা বাজারে বেরিয়েছে, এতে প্রচুর এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারেই। এভাবে কিন্তু তোমাদের আমরা সহযোগিতা করে যাব। তো এরপর একের পর এক এমসিকিউ সলিউশন গুলো দেখে নাও, আর যাদের পিডিএফ লাগবে তাদের তো বলেই দিলাম, ওই কিউআর বা যে আমাদের ইয়েটা দেওয়া আছে এতে সেন্ড করে দাও, ঠিক আছে? ওকে, শুরু করা যাক। তো এমসিকিউ গুলো শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারটা, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। জাস্ট বইয়ের স্যাম্পল কপিটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হবে, এর এমসিকিউ গুলো। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 26। দেখো পেজ নাম্বার 26, এখানে ফার্স্ট প্রশ্ন অনুশীলনী কি আছে দেখো, এমসিকিউর একের দাগেরটা, যে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? অবশ্যই স্টেরেডিয়ান হচ্ছে কিনা ঘনকোণের একক, ঠিক আছে? আর কোণের একক কি? রেডিয়ান। তো তোমার এটা ক্লাস 9-এ অলরেডি পড়েছিলে, আবার এগুলো তোমার 11-এও আছে। চলো এরপরে কোশ্চেন, যে দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু কি আছে না, এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, যেখানে টি এর একক হলো এস এবং এক্স এর একক হলো এম, মানে টি এর একক সময়ের এককটা সেকেন্ড এবং এক্স অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তো এইভাবে তোমাদের আমি বই থেকে দেখাচ্ছি না, ডাইরেক্ট পিডিএফটা মানে যে খাতা থেকে অ্যান্সারটা করানো আছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো একের পর এক অ্যান্সারগুলো দেখতে থাকো ধৈর্য নিয়ে। তাহলে এক একটা তো হয়ে গেল আমার ঘনকোণ স্টেরেডিয়ান। এরপর দুই একটা তাহলে কি হবে দেখো, আমার এই সমীকরণটা প্রশ্নে দেওয়া আছে। এবার তোমাদের কিন্তু দেখো এখনো সাউন্ড অর্থাৎ শব্দ চ্যাপ্টারটা পড়ানো হয়নি। তোমাদের সাউন্ড শুধু শব্দ নয়, সেখানে সাউন্ডের অনেকগুলো অধ্যায় আছে, চ্যাপ্টার আছে। তো সেগুলো যখন একবারে সেকেন্ড সামেটিভের লাস্ট ইউনিটে যাব তখন ওগুলো আছে। তো কিন্তু যাই হোক, তোমার তো অ্যান্সার করতে হবে। তাহলে কীভাবে করবে দেখো, ওয়াই ইজ ইকাল টু এ কস, এটা লেখা আছে। তো এই সমীকরণটাকে যদি আমরা শব্দের এই সমীকরণটা যদি মনে রাখতে পারো, যে ওয়াই ইজ ইকাল টু এ কস 2 পাই টি বাই টি মাইনাস এক্স বাই ল্যামডা, এই সমীকরণটা যদি মনে রাখতে পারো, তাহলে দেখো এই সমীকরণের সঙ্গে যে সমীকরণ তোমার প্রশ্নে দেওয়া আছে তুলনা করলে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে পি এর জায়গায় আমি কি বলতে পারি, টি, টি ফর কি টাইম পিরিয়ড, পর্যায়কালকে বলা হয় টি।
আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটাকে কি বলা হয় না, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেই জায়গা থেকে আমি কিউটাও পেয়ে যাবো, কিউ যদিও এখানে জানতে চাইনি, মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, তার মানে কি হবে, কিউ এক্স, এক্স এক্স মিলে যাচ্ছে, তার মানে কিউ সমান বলতে পারি না 1/λ, আর পি সমান বলতে পারি কি টি। তার মানে কিউর এককটা কি হবে, কিউর এককটা বা কিউর মাত্রাটা হবে 1/λ, ল্যামডা মানে 1 দৈর্ঘ্যের একক, ল্যামডা একটা তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক, আর পিটা হবে কিনা সময়ের একক, মানে শুধু টি হবে। এবার মিলিয়ে দেখো অপশানগুলো কি আছে, এক্স ও কিউ এর একক সমান, তো এক্স আর কিউ, এক্স তো কিউ সমান হচ্ছে না, এক্স আর কিউ, কারণ এক্স এর একক যা হচ্ছে কিউ হচ্ছে কিনা 1/x হয়ে যাচ্ছে, তাই না, তো এটা হচ্ছে না। তারপরে অপশন তোমার কি দেওয়া আছে যে টি ও কিউ এর একক সমান, তো টি আর কিউ, তো কিউ এর একক কি হচ্ছে, কিউ এর একক হচ্ছে 1/সেমি ইনভার্স, কারণ 1/λ ছিল, তার মানে সেন্টিমিটার ইনভার্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে না। আর টি তো তোমার এখানে যে টিটা আছে, টি ফর তো সময় হচ্ছেই না। এক্স ও পি এর একক সমান, এক্স আর পি বলেছে দেখো, তো এক্স এর একক আমরা কি পাচ্ছি, এক্স মানে একটা দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আচ্ছা এখানে এসআই বলেছে মিটার, আর পি বলেছে, পি এর জন্য আমরা কি পাচ্ছি, পি এর জন্য পাচ্ছি ক্যাপিটাল টি ফর সময় মানে সেকেন্ড। তাহলে এটা সমান হচ্ছে না যে এক্স ও পি এর একক, কারণ এক্স এর জন্য পাচ্ছি আমরা কিনা মিটার, পি এর জন্য পাচ্ছি কি পি ফর এখানে ক্যাপিটাল টি, অর্থাৎ এটা হবে কিনা তোমাদের যে সেকেন্ড। এর পরের অপশন কি দেওয়া আছে, টি ও পি এর একক সমান, তো দেখো টি আর পি, টি এর জন্য কি পাচ্ছি সময়, আর পি এর জায়গায় কি আছে, পি এর জায়গায় আছে ক্যাপিটাল টি, এটাও সময়, তো তার মানে এটা অবশ্যই সমান। ঠিক আছে, তো এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করলে এত কথা বলার কোনো প্রয়োজন নেই, ঝ্যাট ঝ্যাট দেখতে পাচ্ছ টি টি ইকুয়াল মিলে যাচ্ছে, আর এখানে টি এর জায়গায় লেখা আছে ক্যাপিটাল পি, তার মানে টি আর পি এর একক সমান। এবার যদি তোমার এই সমীকরণ মনে রাখতে না পারো, তার জন্য আরেকটা মেথড করে দিয়েছি, দেখে নাও। এখানে কি লেখা আছে, ওয়াই ইজিক্যাল টু, যে সমীকরণ তোমার প্রশ্নে দেওয়া আছে, এই সমীকরণটাকে আমরা লিখছি ওয়াই সমান কস থিটা। কেন লিখছি দেখো, আমরা যখন ত্রিকোণমিতি পড়েছিলাম ক্লাস 10-এ, কি পড়েছিলাম, সাইন থিটা কস থিটা, সাইনের পর কসের পর কি হয়, একটা কোণ থাকে, কোণ, তো কোণ কি হয়, কোণ মাত্রাহীন হয়, মনে রাখো কোণ মাত্রাহীন, কিন্তু কোণের একক আছে রেডিয়ান, তাহলে মাত্রাহীন, তার মানে অ্যাকচুয়ালি তার মানে কি, এই যে টার্মটা পুরোটা লেখা আছে, এই টার্মটা হবে কিনা মাত্রাহীন, বোঝা গেল, এই পুরো টার্মটা হবে কিনা অবশ্যই মাত্রাহীন। তাহলে এই টার্মটা যদি মাত্রাহীন হয়, তাহলে টি বাই পি কি হবে, মাত্রাহীন, তো টি বাই পি সমান মাত্রাহীন, মাত্রাহীন রাশির একক কত হয়, 1 হয়, তার মানে টি বাই পি সমান কত লিখতে পারি, দেখো যে থিটা সমান টি বাই পি মাইনাস কিউ এক্স, তাহলে আমি বলতে পারি যে থিটা সমানও টি বাই পি ডাইমেনশনালি, মাত্রাগত দিক থেকে আমি থিটাটাকে বলতে পারি কিনা টি বাই পি এর সঙ্গে সমান, তার মানে থিটার একক কত, থিটার একক যদি 1 হয়, তার মানে টি সমান পি হবে, কোনাকুনি গুণ হলে, তাহলে আমরা পেলাম থিটার যেহেতু ডাইমেনশনলেস, তার মানে টি বাই পি ডাইমেনশনলেস, তার মানে আমরা বলতে পারি যে এখানটা দেখো যে টি বাই পি সমান 1, তো টি বাই পি সমান 1 হলে আমরা কি বলতে পারি না, টি সমান পি, ডাইমেনশনলেস মানে তার মাত্রা হয় 1, তার মানে টি সমান পি, তার মানে দুটোরই একক হবে সমান। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। চলো নেক্সট প্রশ্ন, 3-এর দাগেরটা কি বলছে, যদি ভি সমান দ্রুতি, আর সমান বৃত্তাকার পথে ব্যাসার্ধ এবং জি সমান অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন হবে। ঠিক আছে, তাহলে দেখো অপশন কি আছে না, ভি স্কোয়ার আর বাই জি, তো দেখে নাও ভি স্কোয়ার বাই আর বাই জি যদি মাত্রা করি, তো ভি মানে কি বেগ, বেগের মাত্রা কি এল টি মাইনাস 1, স্কোয়ার আছে মানে এল স্কোয়ার টি মাইনাস 2 হলো, আর আর মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য হলো এল, ডিভাইডেড বাই জি, তো ডিভাইডেড বাই জি আছে, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, তাও ত্বরণের মাত্রা বসাবো, ত্বরণের মাত্রা কি এল টি মাইনাস 2, তাহলে দেখো এখানে কি হচ্ছে, টি মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এল এল কেটে যাচ্ছে, শুধু এল স্কোয়ার পড়ে থাকছে, ঠিক আছে, কিন্তু এখানে বলছিল কিনা মাত্রাহীন, তাহলে এটা হলো না। এরপর বি এর অপশন কি দেওয়া আছে দেখো, বি এর অপশন হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, তো ভি স্কোয়ার বাই আর জি বসালে কি পাচ্ছি ভি স্কোয়ার, তো ভি এর জন্য এল টি ইনভার্স, স্কোয়ার করলে এল স্কোয়ার টি মাইনাস 2 বাই আর, আর মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য হচ্ছে এল, আর জি মানে ত্বরণ, ত্বরণের জন্য এল টি মাইনাস 2, দেখো সব কিন্তু কেটে যাচ্ছে উপর নিচে, এল 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 স্কোয়ার কেটে গেল, টি মাইনাস টু কেটে গেল, তারপর হচ্ছে 1, তার মানে অ্যান্সার হয়ে গেল সঠিক হচ্ছে বি এরটা ভি স্কোয়ার বাই আর জি সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো এরপরের প্রশ্ন 4 নম্বর, এফ সমান লেখা আছে কত না, পি টি ইনভার্স প্লাস কিউ টি, সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়, পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য। তো অ্যান্সারটা দেখে নাও, তাহলে কি আছে আমাদের যে এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউ টি, তাহলে ডাইমেনশনালি বলতে পারি আমি যে ডাইমেনশন এফ মানে এফ এর মাত্রা সমান কি হবে না, পি টি ইনভার্সের মাত্রা, তাহলে ডাইমেনশন অফ পি এফ সমান ডাইমেনশন অফ পি টি ইনভার্স, তাহলে এখান থেকে আমি বলতে পারি সুতরাং ডাইমেনশন অফ পি সমান ডাইমেনশন অফ কি না এফ টি বলতে পারি আমরা। তাহলে এবার মাত্রা বসাবো, কারণ দেখো না যে ডাইমেনশন অফ যে লেখা আছে পি টি ইনভার্স, তো পি টি ইনভার্স মানে কি, পি টি ইনভার্স মানে কত, পি বাই টি, তাই না, এটা মানে এটাকে যদি ভাঙি আমরা এখান থেকে কি পাচ্ছি যে এফ সমান পি বাই টি, টি ইনভার্স মানে তো টিটা নিচে আসবে, তাহলে এফ সমান পি বাই টি, তাহলে এখান থেকে কি পাচ্ছি বা পি সমান কোনাকুনি গুণ এফ টি, এটা তো আমরা পাচ্ছি পি সমান এফ টি। ঠিক আছে,
তাহলে পি সমান এফ টি হলে এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারছি যে পি সমান এফ টি। তাহলে পি সমান এফ টি হলে তাহলে ডাইমেনশন অফ পি কত হয় না, ডাইমেনশন অফ এফ টি। এবার এফ টি এর মাত্রা বের করতে হবে। এফ মানে কি বলের মাত্রা, বলের মাত্রা হয় এম এল টি মাইনাস টু ইন্টু টি, টি এর জন্য ক্যাপিটাল টি। তাহলে এটা গুণ হলে কত হবে, টি মাইনাস টু ছিল মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে পাচ্ছি আমরা এম এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, তার মানে এখানে দেখো ভরবেগ, ভরবেগের মাত্রা আবার কি হয় এম এল টি মাইনাস ওয়ান। কারণ কি, কারণ ভর এম 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 এর জন্য হবে এম স্মল এম, আর বেগ ভি, ভি সমান কি না সরণ বাই সময়, তার মানে এল টি ইনভার্স হচ্ছে ভি। তাহলে এল টি ইনভার্সের জন্য ভি, তাহলে ভরবেগ পেয়ে গেলাম। তো এখান থেকে আমার অ্যান্সার হচ্ছে কি না এম এল টি ইনভার্স, অর্থাৎ বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝে গেছো। চলো এরপর 5 নম্বর প্রশ্ন কি আছে, ওয়াই ইজ ইকাল টু এ সাইন 2 বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়েরই একক হলো মিটার। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে দেখো এখানে প্রথমেরটা কি লেখা আছে, দেখো ল্যামডা এর একক ও এক্স এবং এ এর একক সমান। তো অবশ্যই প্রথমেরটাই সঠিক, কারণ বলে দিচ্ছি দেখো ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, তো এটা দৈর্ঘ্যের একক। এক্স কি, এক্স একটা দৈর্ঘ্যের একক। এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাম্পলিটিউড বা বিস্তার, এটাও একটা দৈর্ঘ্যের একক। মানে ব্যাপারটা হচ্ছে যদি এরকম একটা সমীকরণ হয়, সমীকরণটা এরকম অনেকগুলো পিক থাকবে, ঠিক আছে, কতগুলো পিক, এই যে নিচ্ছি এখান থেকে এইটা, এই যে ম্যাক্সিমাম তরঙ্গটা উপর দিয়ে কত গেল বা ম্যাক্সিমাম তরঙ্গটা নিচের দিকে কত গেল, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো না অ্যাম্পলিটিউডে। তো এইটাকে উপরের দিকে প্লাস এক্স অক্ষ বরাবর প্লাস এ বললে, নিচের দিকে এটা কি বলবো না, এই যে ম্যাক্সিমাম যে দূরত্বটা নিচের দিকে যাচ্ছে এটা হবে মাইনাস এ। তার মানে কি এই যে কত বিস্তার হচ্ছে এটাই তাহলে কিনা অ্যাম্পলিটিউড, এও একটা দৈর্ঘ্য। তো সবগুলো কিন্তু দৈর্ঘ্যের একক, তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো এর পরের প্রশ্ন কি আছে, এরপর 6 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের অবস্থা সমীকরণ হলো পি প্লাস এ বাই ভি কিউব ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার সমান সিটি, যেখানে পি ভিটি যথাক্রমে চাপ, আয়তন ও উষ্ণতা এবং এ বি সি ধ্রুবক, এ এবং বি এর মাত্রা যথাক্রমে কোনটা হবে? তাহলে আমরা ডাইমেনশন গত দিক থেকে বলতে পারি বা ডাইমেনশনালি পি ইজ ইকাল টু কি বলতে পারি না এ বাই ভি কিউব, কারণ জানি আমরা মাত্রাগত রাশিকে সমজাতীয় রাশির সঙ্গেই সমজাতীয় রাশি যোগ বা বিয়োগ করা যায়, গুণভাগ যে কোনো রাশির সঙ্গে যে কোনো রাশি করা যায়, কিন্তু যোগ বা বিয়োগ সমজাতীয় রাশির সঙ্গে সমজাতীয় রাশি করা যায়। তার মানে বলতে পারি পি সমান মাত্রাগত দিক থেকে এ বাই ভি কিউব বলতে পারি। তাহলে লিখবো ডাইমেনশনালি পি সমান এ বাই ভি কিউব। তাহলে বা এ সমান কত পাচ্ছি, এ সমান কোনাকুনি গুণ পি ভি কিউব। তাহলে পি এর মাত্রা জানলেই হবে আর আয়তনের মাত্রা জানলেই হবে। তাহলে লিখবো বা ডাইমেনশন অফ এ সমান পি এর মাত্রা কত না, পি সমান কি চাপ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু বাই ক্ষেত্রফল মানে এল স্কোয়ার দিয়ে ভাগ করলে পাবো আমরা এম এল ইনভার্স টি মাইনাস টু ইন্টু ভি কিউব, ভি মানে কত আয়তন, আয়তনের জন্য কি লিখবো এল কিউব, আবার একটা কিউব এখানে দেওয়া আছে জন্য মাথায় আবার একটা কিউব বসলো, ঠিক আছে। তাহলে এবার যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এম এল এখানে কত আছে -1 আর এখানে কত 3 3 9, 9 মাইনাস 1 করলে 8, তাহলে এম এল টু দি পাওয়ার 8 আর টি মাইনাস 2, এটা হলো কিনা এর মাত্রা। তো এর মাত্রা বেরিয়ে গেল, এবার বের করতে হবে কিনা এই বি এর মাত্রা বের করতে হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি ডাইমেনশনগত দিক থেকে ভি সমান বি স্কোয়ার বলতে পারি। তাহলে দেখে নাও সিমিলারলি বা ডাইমেনশনালি ভি সমান কিনা বি স্কোয়ার। তাহলে ভি সমান বি স্কোয়ার হলে আমি কি লিখতে পারি বি সমান ভি টু দি পাওয়ার হাফ, যেটাকে আমরা কি লিখি রুট, অ্যাকচুয়ালি বি সমান কত, বি সমান রুট ভি। তো বি সমান রুট ভি এটাতে পাবো কি না বা বি সমান রুট ওভার ভি। তো রুট ওভার ভি মানেই কি না ভি টু দি পাওয়ার হাফ, তাই তো, এটা মানে ভি টু দি পাওয়ার হাফ। তাহলে বি টু দি পাওয়ার হাফ মানে ভি এর মানে কত এল কিউব আয়তন, এল কিউব হোল টু দি পাওয়ার হাফ। তো হোল টু দি পাওয়ার হাফ করলে কত হবে না এল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো বি এর জন্য এল টু দি পাওয়ার 3/2 কোন অপশন আছে, দেখো 1 নম্বর অপশন আছে এল টু দি পাওয়ার 3/2, আর এর জন্য আছে এম এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2, যেটা আমরা পেয়েছি। সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, তাহলে এরটা। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন বলছে এনএইচ বাই 2 পাই কিউবি রাশিটিতে এন একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এইচ প্লাঙ্কের ধ্রুবক, কিউ আধান এবং বি চৌম্বক ক্ষেত্র সূচিত করে। রাশিটির মাত্রা হলো, দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে কি হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, যে আমরা জানি যে শক্তি সমীকরণ ই সমান এইচ নিউ, আমাকে তো প্রত্যেকটা মাত্রা আগে জানতে হবে এইচ এর কি হয়, কিউর কি হয়, বি এর কি হয়, তবে টোটাল রাশিটা আমরা মাত্রা বের করতে পারবো। তো এই জন্য দেখো এই রাশিগুলো সম্বন্ধে একটু আইডিয়া করে নাও যে মানে এইচ কীভাবে বের করবো আমরা, শক্তি ই সমান হয় এইচ নিউ, এটা আমরা আলোর চ্যাপ্টারে পড়েছিলাম, ক্লাস 10-এ পড়েছিলাম অবশ্যই। ই সমান এইচ নিউ হলে এখান থেকে পেয়ে যাবো এইচ, ইটা কি মানে এনার্জি, এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ককে নিউ দিয়েও লেখা হয় বা স্মল এন দিয়েও লেখা হয়। এখানে যেহেতু এনটা একটা নাম্বার হিসেবে লিখেছে তো নিউ হচ্ছে এখানে কম্পাঙ্ক, ঠিক আছে। তো এই সমান এইচ নিউ হলে এইচ সমান কত হবে ই বাই নিউ। তো ই মানে কি শক্তি এনার্জি, তো এনার্জি মাত্রা, এনার্জি কার্য আর শক্তি মাত্রা একই হয় এম এল স্কোয়ার টি মাইনাস 2। নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে 1/পর্যায়কাল 1/t, 1/t করলে কত হবে টি ইনভার্স
9-এ শব্দ যারা পড়েছো কম্পাঙ্ক সম্বন্ধে অলরেডি জানো। তো এটা হবে তাহলে টি ইনভার্স। তাহলে পাচ্ছি এখান থেকে কত আমরা এম এল স্কোয়ার টি মাইনাস টু আর টি মাইনাস ওয়ান, একটা মাইনাস ওয়ান উপর নিচে কেটে গেলো, তাহলে টি মাইনাস ওয়ান উপরে পড়ে থাকবে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তাহলে এটা আমরা এইচের মাত্রা পেয়ে গেলাম। একই রকমভাবে কিউর মাত্রা দরকার, এখানে বসাবো। তাহলে কিউর মাত্রা কী করে করবো না, কিউ সমান আইটি, এটা আমরা তড়িৎ প্রবাহী তড়িৎ স্থির তড়িৎ যখন পড়েছিলাম টেনে শিখেছিলাম। তো কিউ ইজিক্যাল টু আইটি, কিউ ইজিক্যাল টু আইটি হলে কী হবে, কিউ সমান তাহলে আয়ের জন্য আই লিখি, কারণ এটা হচ্ছে একটা প্রাথমিক একক, তো মাত্রা হিসেবে আই লিখবো। আর টি সময়টা প্রাথমিক একক, টি এর জন্য ক্যাপিটাল টি, তাহলে আইটি হয়ে গেল এর মাত্রা। এবার দরকার আমার কিনা বি এর মাত্রা। তো বি এর মাত্রা দরকারের জন্য আমরা এখানে দেখো যখন সেই চুম্বক সম্বন্ধে একটু পড়েছিলাম, সলিনয়েড হালকা করেই দেওয়া ছিল আমাদের ক্লাস 10-এ। তো যাই হোক সমীকরণটা মনে রাখবে যে এফ সমান কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, এফ সমান কিউ ভি বি সাইন থিটা। যদি একটা কিউ আধান কোনো একটা বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তখন ওই আধানটা যদি ভি বেগ নিয়ে বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, তখন ওই আধানটার উপর এফ বল প্রয়োগ হবে, সেই বলটা হচ্ছে এই সমীকরণ তার। তো শুধু সমীকরণটা মনে রাখো, সমীকরণ একটু মনে রাখতে হবে। আর এটা ডিটেলস শিখবে তোমরা ক্লাস 12-এ উঠলে, এই সমীকরণগুলো কেন হচ্ছে কীভাবে হচ্ছে আমরা ডিটেলস শিখবো 12-এ। তাহলে এফ সমান কি বলবো না, কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, তো সাইন থিটা কি, থিটা একটা ডাইমেনশনলেস, তো এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই মাত্রাগত দিক থেকে। সুতরাং এফ সমান আমার কিউ ভি মনে রাখলেই হবে মাত্রাগত দিক থেকে, কারণ থিটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে বলতে পারি এখান থেকে তাহলে বি সমান কত, এফ বাই কিউ ভি, শুধু মাত্রাটা আমার দরকার। তাহলে বি সমান পাচ্ছি এফ বাই কিউ ভি। এবার এফ মানে কি বলের মাত্রা তোমরা জানো এম এল টি মাইনাস টু, কিউর মাত্রা এই করলাম আইটি, আর ভি মানে কি বেগ, বেগের জন্য কি হয় এল টি ইনভার্স। তাহলে পাচ্ছি কত, এটাকে ক্যালকুলেশন করলে এম টি মাইনাস টু আই ইনভার্স। এ দেখো টিগুলো সব ক্যালকুলেশন হচ্ছে, এল কেটে গেল। আচ্ছা, নিচে টি মাইনাস ওয়ান ছিল আর এখানে একটা টি ছিল, তো টি আর টি মাইনাস ওয়ান কেটে গেল, তার উপরে টি মাইনাস টুটা শুধু রইলো। নিচের আইটা, এই যে নিচের আইটা উপরে উঠলো, তাহলে হলো আই ইনভার্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না, বি এর মাত্রা পেয়ে গেলাম। তাহলে এবার এই রাশিটাই সবগুলো বসিয়ে দেবো। তাহলে ডাইমেনশন অফ এন এইচ বাই টু পাই কিউবি, তাহলে এন এইচ, এন তো একটা সংখ্যা, এর মাত্রা 1 হয়, লিখবো না। এইচের জন্য মান বের করে নিয়েছি, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি। কিউর জন্য কত লিখেছি আইটি, 2 পাই একটা সংখ্যা, এর মাত্রা হয় না, ডাইমেনশনলেস। আইটি হলো তাহলে কিউর জন্য, আর বি এর জন্য বের করা হয়েছে এম টি মাইনাস টু আই ইনভার্স, এম টি মাইনাস টু আই ইনভার্স বসিয়ে দেওয়া হয়েছে। সব কেটে যাচ্ছে, শুধু এল স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এল স্কোয়ারটা কিসের মাত্রা হয়, এল স্কোয়ার মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে এল স্কোয়ার পাই। তাহলে এই জন্য অ্যান্সার সঠিক, এটা ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে চলো 8 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি। তাহলে অ্যান্সারটা দেখে নাও, অপশন অনেকগুলো দেওয়া আছে। তাহলে দেখো বলছে বিভব প্রভেদ, তো বিভব প্রভেদ মানে কি, ভি। তো এই সমীকরণ আমরা পড়েছিলাম ক্লাস 10-এই যে ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। ঠিক আছে, অসীম দূরত্ব থেকে একটি একক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, পড়েছিলাম না সমীকরণ। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি কিনা ওই কার্যটা ডাব্লিউ ইজিক্যাল টু কত হবে না, কিউ ভি। তাহলে এখান থেকে পাচ্ছি কত, ভি সমান তাহলে কত, ডাব্লু বাই কিউ। তাহলে ভি সমান ডাব্লু বাই কিউ হলে, ডাব্লু মানে কি কার্য, তো কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই কিউর জন্য এই আগেরটাই দেখলাম আইটি। তো তাহলে হচ্ছে কত না, এম এল স্কোয়ার থাকলো টি মাইনাস টু, আর নিচের একটা টি উপরে গেলে টি মাইনাস থ্রি হয়ে গেল, আইটা উপরে গেলে আই ইনভার্স। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই ইনভার্স। দেখো এটা আমাদের অপশন এতে আছে, সুতরাং অপশন এটা সঠিক অ্যান্সার। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট প্রশ্ন, 9-এর দাগেরটা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক। তো প্রথম অপশন আছে কিনা চাপ, কি বলছে প্রতি একক আয়তনের শক্তি, তারপর চাপ সমান বলছে প্রতি একক ক্ষেত্রফলের শক্তি, সেটা কি বলছে চাপ সমান প্রতি একক দৈর্ঘ্য বল, আর চাপ সমান প্রতি একক আয়তনে বল। তো সঠিক অ্যান্সার কিটা হবে না, এটা চাপ সমান প্রতি একক আয়তনের শক্তি। কেন হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো চাপের ফর্মুলা আমরা কি লিখতে পারি, চাপ এফ বাই ভি। যদি প্রথমের অপশনটা দেখি, এখানে কি লেখা আছে প্রতি একক আয়তনে শক্তি, তো শক্তির জন্য কি লিখবো এনার্জি ই, প্রতি একক আয়তনে মানে ভি দিয়ে ভাগ করবো, বোঝার চেষ্টা করো। আয়তনের শক্তি বলেছে, শক্তির জন্য কি লেখা হলো এনার্জি ই ডিভাইডেড বাই প্রতি একক আয়তনের জন্য ভি দিয়ে ভাগ, আয়তন মানে ভি দিয়ে ভাগ। এবার এর মাত্রাটা বসিয়ে দেখো কি আসছে। তাহলে ই এর জন্য কি বসাবো, ই মানে এনার্জি, কার্য আর শক্তির একক একই এম এল স্কোয়ার টি মাইনাস টু, আয়তন মানে কি এল কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা গুণ করলে আয়তন হয়। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা, এল মাইনাস থ্রি, এল থ্রি আছে আর উপরে 2 আছে, কাটাকাটি হলে নিচে একটা এল পড়ে থাকবে, উপরে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এম এল ইনভার্স টি মাইনাস টু। তো এম এল ইনভার্স টি মাইনাস টু কোন ভৌত রাশির একক হয়, চাপের একক হয়, তাই না। চাপের জন্য কি বল বাই ক্ষেত্রফল, সেখানে তো পাই এম এল ইনভার্স টি মাইনাস টু, তার মানে এটা ঠিকই হচ্ছে পি সমান ই বাই ভি করলে। তো সুতরাং এটা হয়ে যাবে কিনা আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ এটাই হলো সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো। চলো নেক্সট প্রশ্ন 10-এরটা কি আছে, বলছে আপেক্ষিক পরিবাহিতা স্পেসিফিক কন্ডাক্টিভিটি এর একক হলো কোনটা হবে। প্রথমের অপশন আছে কিনা ওহম সেমি ইনভার্স, ওহম ইনভার্স সেমি ইনভার্স, ওহম সেমি মাইনাস টু,
আর হচ্ছে ওহম সেন্টিমিটার, ওহম ইনভার্স সেন্টিমিটার। তো এটা সঠিক অ্যান্সারটা দেখে নাও। আমরা এটাও ক্লাস 10 পড়েছিলাম যে আর সমান রো এল বাই এ। এই সমীকরণ যদি মনে থাকে তাহলে এখান থেকে রোধাঙ্ক কি পাবো, রো ইজ ইকাল টু আর এ বাই এল। এবার পরিবাহিতাঙ্ক কি হয়, পরিবাহিতাঙ্ক হচ্ছে 1 বাই রো, রোধাঙ্কের অনন্যকেই বলা হয় কিনা পরিবাহিতাঙ্ক। তাহলে এটাকে আমরা সিগমা অথবা কে যে কোনো রাশি দিয়েই লিখতে পারি না, পারি যে সিগমা অথবা কে সমান তাহলে কি বলতে পারি এর অনন্য অর্থাৎ 1 বাই রো। 1 বাই রো করলে কি পাবো আমরা এল বাই আর এ। তো এল এর জন্য কি হবে তাহলে সেন্টিমিটার, আর 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 এর জন্য কি হয় আর এর একক ওহম, রোধের একক ওহম, আর এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হবে কিনা সেমি স্কোয়ার। তাহলে সেমি সেমি উপর নিচে একটা কেটে যাবে, তাহলে নিচে পড়ে থাকবে 1 বাই ওহম সেমি, তার মানে ওহম ইনভার্স সেমি ইনভার্স। এটি হলো অ্যান্সার, অর্থাৎ বিএটি হলো সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 11 দাগেরটা কি বলছে দেখো, যদি বল এফ, দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো ভরের মাত্রার জন্য আমি কি লিখেছি, ভর মানে তো ক্যাপিটাল এ, মাস। তাহলে এটাকে আমাকে এই বলের টার্মে চেঞ্জ করতে বলেছে, বল, দৈর্ঘ্য এবং সময়। তো বলের জন্য বলের মাত্রা আমি একবারে লিখে নিলাম, কি হয় বলের মাত্রা এফ এম এল টি মাইনাস টু, বলের মাত্রা কি বল এম এল টি মাইনাস টু। এবার আমাকে এটাকে যদি এম বোঝাতে হয় তাহলে এল আর টি মাইনাস টু দিয়ে ভাগ করে দেবো। দেখুন তাহলে এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই এল টি মাইনাস টু লিখেছি, তাহলে কেটে গেলে সে এমই পড়ে থাকছে। তো এবার এম এল টি মাইনাস টু মানে সেটাকে আমি এফ লিখতে পারি, আর নিচে আমার এল টি মাইনাস টু রয়ে গেল। আর এখানে দেখো বলেছে যে এল আর টি এর টার্মে থাকবে এবং এফ এর টার্মে, তাহলে এফ এল টি তিনটা টার্মে হয়ে গেল, তাহলে হয়ে গেল এফ, এলটা উপরে গেলে এল ইনভার্স, টিটা উপরে গেলে টি স্কোয়ার। এটাই হবে সঠিক অ্যান্সার। এক্স ওয়াই জেড ধরেও অ্যান্সার বের করা যায়, এটা যেহেতু একটা সহজ ইয়ে দিয়েছে তো এরকম করে আমরা অনায়াসে বের করে নিতে পারবো। চলো এরপর 12 দাগেরটা কি বলছে, একটি সরল দোলকের দোলনকাল টি, পিণ্ডের ভর এম ও দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্কটি হলো এটা, টি সমান কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড, যেখানে মানগুলো দেওয়া আছে যে কোনটা হবে, এক্স এর মান কি হবে, ওয়াই এর মান কি হবে, জেড এর মান কি হবে। তো এটা বের করে দেখে নিলে হয়। তাহলে দেখবো কি লিখবো, দেখো আমরা এখানে কি বলছে, একটি সরল দোলকের দোলনকাল টি, তা টিটা কোন কোন রাশির উপর নির্ভর করে, এম এল এবং অভিকর্ষ ত্বরণ বলেছে, এম এল এবং অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি যে দেখো টি মানে কি, টি হচ্ছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের জন্য তাহলে কত হলো টি থাকলো, এম এল নেই বলে এটাকে এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো লেখা হয়েছে। আচ্ছা এম এর উপর নির্ভর করছে, এই যে এম পিণ্ডের ভর এম, তাহলে এম টু দি পাওয়ার এক্স, দৈর্ঘ্য এল এল টু দি পাওয়ার ওয়াই এবং অভিকর্ষ ত্বরণ জি জি টু দি পাওয়ার জেড। একবার আমি কি করছি না মাত্রাটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তাহলে কিন্তু একটু লিখে দিচ্ছি যে এটা লিখতে পারো যে টি প্রপোর্শনাল টু কি লিখবো না এম টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার ওয়াই এবং হচ্ছে কিনা জি টু দ্য পাওয়ার জেড। এই জায়গায় আমরা কি করবো না মাত্রাগুলো বসাবো। তাহলে টি এর মাত্রা কত হবে না এম জিরো এল জিরো টি ইনভার্স, স্মল এম এর জন্য কি হলো ক্যাপিটাল এম মাস হোল টু দি পাওয়ার এক্স, স্মল এল এর জায়গায় ক্যাপিটাল এল হোল টু দি পাওয়ার ওয়াই, জি মানে কি ত্বরণ, ত্বরণের জন্য কি হলো এল টি মাইনাস টু হোল টু দি পাওয়ার জেড। আশা করি বুঝে গেছো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এম গুলোকে এক কাছে সাজিয়ে নেব, তাহলে পাচ্ছি এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে এল টু দি পাওয়ার ওয়াই, আর এখানে একটা দেখো এল টু দি পাওয়ার জেড আছে, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, টি টু দি পাওয়ার কত হচ্ছে মাইনাস টু জেড হয়ে গেল। বাম দিক ডান দিক এক্স ওয়াই জেড কম্পেয়ার করবো, মানে এম এর জন্য বাম দিকে কত আছে জিরো, ডান দিকে কত আছে এক্স, তার মানে এক্স এর মান হলো জিরো। তারপর ডান দিকে এল এর মাথায় কত আছে ওয়াই প্লাস জেড, বাম দিকে কত আছে এল এর মাথায় জিরো, তার মানে ওয়াই প্লাস জেড সমান জিরো। ডান দিকে টি এর মাথায় আছে মাইনাস টু জেড, বাম দিকে টি এর মাথায় কত আছে ওয়ান আছে, তার মানে বলতে পারি মাইনাস টু জেড সমান ওয়ান বলতে পারি। তাহলে মাইনাস টু জেড সমান ওয়ান হলে প্রথমে একটা তো পেয়ে যাচ্ছি এক্স এর মান জিরো লিখে দিয়েছি, মাইনাস টু জেড সমান ওয়ান, তাহলে জেড সমান কত মাইনাস হাফ, আর ওয়াই প্লাস জেড সমান কত জিরো হলে তাহলে ওয়াই সমান কত মাইনাস জেড, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করে নিতে পেরেছি। তাহলে এক্স ওয়াই জেড এর মান এগুলো কোন অপশানে আছে, দেখো অপশান ডিতেই শুধুমাত্র এগুলো আছে, এক্স সমান জিরো ওয়াই সমান হাফ আর জেড সমান মাইনাস হাফ। ঠিক আছে, চলো এরপর 13 দাগেরটা দেখে নেওয়া যাক, কৌণিক ভরবেগের মাত্রা হলো। তো কৌণিক ভরবেগ ফর্মুলা হচ্ছে এল সমান এম ভি আর, অনেক সময় কৌণিক ভরকে জে দিয়েও লেখা হয়, জে ক্যাপিটাল জে, বা এল দিয়েও লিখতে পারো যে এম ভি আর, মানে রৈখিক ভরবেগে এম ভি হয় তার সঙ্গে তার ব্যাসার্ধ গুণ করে দিলে হয়ে যায় কৌণিক ভরবেগ। তাহলে ব্যাসার্ধ আর গুণ হয়েছে ওই জন্য, তাহলে এম এর জন্য এম হলো, ভি মানে বেগ, বেগের জন্য এল টি ইনভার্স, আর আর এর জন্য এল, তাহলে পাচ্ছি আমরা এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তো এম টু দি পাওয়ার ওয়ান যেহেতু প্রশ্ন এইভাবে লেখা আছে, তাহলে এম টু দি পাওয়ার ওয়ান আর এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, অ্যান্সার সি এটা। এরপর 14 নম্বর প্রশ্ন কি আছে, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণিকার শক্তি ই এবং এর কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্কটি হলো ই সমান এইচ নিউ, যেখানে ই সমান প্লাঙ্কের ধ্রুবক, তাহলে এইচ এর মাত্রা হলো,
তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে আমরা কি লিখবো যে ই সমান এইচ নিউ, বা এই সমান তাহলে কত ই বাই নিউ। ই মানে শক্তির মাত্রা বসিয়ে দেবো এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইডেড বাই নিউ মানে কম্পাঙ্ক টি ইনভার্স 1 বাই পর্যায়কাল, তাহলে পাচ্ছি আমরা এম এল স্কোয়ার টি মাইনাস 1, এটি অ্যান্সার। এরপর 15 নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ 0.5 মিলিমিটার। এই স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো। এক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 2। তাহলে দেখে নাও এই অ্যান্সারটা। তাহলে দেখো আমরা কি করবো না, ডি ইজ ইকাল টু এ প্লাস বিসি, ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী অ্যান্সারটা করতে পারবো। এইবার এটা যখন বইয়ে দেখবে, বইয়ে একটু মিস্টেক আছে। মিস্টেক কি, ছবিটা তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই জায়গায় এই রৈখিক স্কেলে যে লাইনটা টানা আছে, এই লাইনটার সঙ্গে যে আমাদের যে মানে সার্কুলার স্কেলটা দেওয়া আছে, সার্কুলার স্কেলটার সঙ্গে এই লাইনটা কোনো একটা ঘর তো পুরোপুরি মিলতে হবে। তো কোন ঘরটা মিলছে সেটা প্রশ্নে লেখা নেই। এবার এখানে তোমাদের কি করা আছে দেখো, অ্যান্সার লেখা আছে যে ডি এরটা অ্যান্সার। ডি এরটা অ্যান্সার তখনই হওয়া সম্ভব যদি 25 ঘরটা মিলে, ঠিক আছে, যদি 25 ঘরটা মিলে তবেই সম্ভব। তো এই জন্য এটাকে এখানে ধরে নাও যে এটা 25 ঘরটা মিলছে। এটা প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে মিস্টেক হয়েছে, তো অ্যান্সার এটা হলে এখানে 25 লিখতে হবে। আশা করি বোঝা গেছে। চলো, তাহলে 25 মিলে গেলে তাহলে অ্যান্সারটা তখন কি হবে না, বি এর মান বসাবো তখন 25, তাহলে এ প্লাস বিসি, এর জন্য তো দেওয়া আছে যেখানে রৈখিক স্কেলের পার্ট 2, তাহলে 2 হয়ে গেল রৈখিক স্কেলের পার্ট, বি এর মান হলো 25, আর সি লিস্ট কাউন্টটা বের করে নেবো কত না, স্ক্রু পিচ বলেছে আমার কত না 0.5, আর মোট সংখ্যা হচ্ছে 50, তাহলে 0.5 বাই 50 লিস্ট কাউন্ট তাহলে কত হলো না 0.01, তাহলে সি এর মানটা পেয়ে গেলাম আমরা কত জন্য 0.01, তাহলে পাচ্ছি এটা কত 25 গুণিত 0.01 মানে যে 0.25, তাহলে পাচ্ছি 2.25 মিলিমিটার। অ্যান্সার হয়ে গেল না ডি এটা। এরপর চলো 16 নম্বর প্রশ্ন, একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে আমরা কি বলবো দেখো, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান কত, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি। এটা সূত্রটা কি লিখি, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান তাহলে কি লিখি না আমরা না ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি, এটা হচ্ছে ফর্মুলা। এটা কি ভার্নিয়ারের মান মাইনাস মূল স্কেলের ঘরের সংখ্যা ডিভাইড বাই ভার্নিয়ার গুণিত মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত না, এখানে দেখো ভার্নিয়ারের বলছে 20 মাইনাস মূল স্কেলের কত 16, তাহলে 20 মাইনাস 16 ডিভাইডেড বাই ওয়াই মানে ডিভাইডেড বাই 20 গুণিত ভার্নিয়ার একটি মূল স্কেলের একটি ঘরের মান কত ছিল 1 মিলিমিটার, তাহলে গুণিত 1 mm হয়ে গেল। তাহলে পাচ্ছি কত 20 মাইনাস 16 করলে পাচ্ছি 4, তাহলে 4 বাই 20 গুণিত 1 করলে 4 বাই 20 থাকবে এত মিলিমিটার, মানে 1/5 মিলিমিটার। 1/5 মিলিমিটারকে দেখো যেহেতু এখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, তো এটাকে সুবিধা করার জন্য দেখো কি করছি, উপরে 2 গুণ করছি নিচে 2 গুণ করছি, তাহলে কত বলতে পারি আমরা না 2 আর নিচে 2 5 10, 2 এর 10, 1/5 মানেও যা 2 এর 10 মানেও তা, তো 2 এর 10 মানে কত হবে 0.2, এটা ভাগ করতে সুবিধা হলো, তো 0.2 এটি হবে অ্যান্সার 0.2 মিলিমিটার। অপশন আছে দেখো ডি এরটা। চলো এরপরের প্রশ্ন, একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো, অনেক তো প্রশ্ন আছে, যার যেটা অসুবিধা স্কিপ করে করে চলে যাও, সেটা অ্যান্সারটা দেখে নাও। আচ্ছা 17টা কি বলছে, কোনো স্লাইড ক্যালিপারের ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ডি একক হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান হবে। তাহলে দেখো অপশন অনেকগুলো দেওয়া আছে, কোনটা সঠিক। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কি ওয়াই মাইনাস এক্স, আগেরটাই করলাম, ডিভাইডেড বাই ওয়াই ইন্টু মূল স্কেলের একটি ছোট ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য। তাহলে এখানে কি করবো দেখো না, ভার্নিয়ার ঘরের একটি মান কত বলে দেওয়া আছে দেখো, ভার্নিয়ারের মান m+1, তাহলে m+1 মাইনাস মূল স্কেলের মান, মূল স্কেলের মান কত দেওয়া আছে m সংখ্যক ক্ষুদ্রতম ঘর, তাহলে মাইনাস m ডিভাইডেড বাই ভার্নিয়ারের মান কত m+1 ইন্টু মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ছোট ঘরের কত না ডি, তাহলে সেটা হতো দেখো ডি, এখানে ডি দেওয়া আছে দেখো ডি একক, ডি একক লেখা আছে তো ডি বসিয়েছি। পাচ্ছি কত আমরা এম আর মাইনাস এম কেটে গেলে কত পড়ে থাকবে শুধুমাত্র উপরে ডি, মানে 1/m+1 ইন্টু ডি মানে d/m+1 একক। তাই সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা আমাদের না, কোন অপশন দেখো আছে যে d/m+1 অপশন এ তে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কিনা সঠিক অ্যান্সার d/m+1। ঠিক হলো। পরেরটা 18, কোনো একটি ভৌত রাশির মাত্রা হলো m⁴a l⁴b t⁻−c। এম এল ও টি পরিমাপ করার সময় ত্রুটির পরিমাপ যথাক্রমে α%, β%, γ% হলে কি বলছে না, রাশিটির মান নির্ণয়ে মোট ত্রুটির পরিমাণ হলো। অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনটা হবে সঠিক দেখে নাও। তাহলে কি বলবো না, মোট ত্রুটি। মোট ত্রুটি কি করে বের করব, এখানে কি লেখা আছে a টু দি মানে m⁴ a
তাহলে এম টু দি পাওয়ার এ হলে আমরা লিখতে পারি, এটা আগে চলে আসবে, ত্রুটি নির্ণয়ের ফর্মুলা থিওরি তোমরা শিখেছো, এটা আগে আসবে, দিয়ে ডেল্টা এম বাই এম। তাহলে এটা লিখলাম এ ডেল্টা এম বাই এম পার্সেন্টেজ। তারপর কি হচ্ছে না, এটা বিটা আগে আসবে, বি ডেল্টা এল বাই এল। তারপর এটা হবে কত না, মাইনাস সি থাকলেও কিন্তু প্লাস সি হবে, যখন মাইনাস থাক এখানে যাই থাক মাইনাস থাকলেও প্লাস হবে, তাহলে প্লাস সি ডেল্টা টি বাই টি। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো মানগুলো বসিয়ে দেবো। ডেল্টা এম বাই এম পার্সেন্টেজ কত দিয়েছিল, আলফা পার্সেন্ট। তারপর এটা ডেল্টা এল বাই এল এর জন্য ছিল বিটা, ডেল্টা টি বাই টি এর জন্য ছিল গামা। তাহলে বসিয়ে দাও, তাহলে ডেল্টা এম বাই এম মানে কত, এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা, তার মানে হলো আমাদের কত না, আলফা এ প্লাস বিটা বি প্লাস গামা সি। অ্যান্সার হচ্ছে আমাদের, দেখো অপশনটা আছে কোনটায় না, অপশন বিতে দেওয়া আছে, তাহলে বিটা হলো কারেক্ট অ্যান্সার। চলো এরপর 19-এর দাগেরটা কি বলছে, একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি যথাক্রমে 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম। এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে প্রথমটা যে ভর, তারের ভর এটা। তারপরে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সেটা কত না 0.5, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এররটা যেগুলো প্লাস মাইনাস দিয়ে লেখা আছে এগুলো হচ্ছে ত্রুটিটা বা এররটা। এখানে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের ত্রুটি কত না 0.005 মিলিমিটার। আর কি দেওয়া আছে না, দৈর্ঘ্যটা আছে 6 কি না সেন্টিমিটার, আর তার ত্রুটিটা হচ্ছে 0.06 সেন্টিমিটার। ঠিক আছে, এবার জানতে কি চেয়েছে দেখো, প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটির পরিমাণ কত হবে। তাহলে অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো কি না, দেখো আমাদের জানতে চেয়েছে কি না, সর্বোচ্চ ত্রুটি কার ক্ষেত্রে, ঘনত্ব, ঘনত্ব মানে ডেনসিটি। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে ভর সমান ঘনত্ব গুণিত আয়তন, এম সমান ডিভি। ক্লাস 8 থেকে পড়ে আসছি আমরা, 8, 9, 10 এগুলো সবাই জানো। তাহলে ডি সমান কত হবে, এম বাই ভি। তাহলে এম বাই ভি, ভি মানে কি আয়তন, আয়তন সমান কি, তোমরা চোং টোং পড়েছো, চোং ক্লাস 10-এ পড়েছো গণিতে। তাহলে চোঙের আয়তন কি হয়, আয়তন সমান কি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য। তার তো একটা চোঙের মতো সিলিন্ড্রিক্যাল শেপ, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, এম বাই এ ইন্টু এল, ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এ, এর জন্য আমরা কি বলতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে কি বলি, পাই আর স্কোয়ার, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি পাই আমরা, পাই আর স্কোয়ার। এই যে জিনিসটা এটা তো একটা চোঙের মতো, এই ক্ষেত্রফলটা ক্রস সেকশনাল এরিয়াটাকে আমরা কি বলছি, এ বলছি। এর একটা ব্যাসার্ধ আছে, তো ব্যাসার্ধটা এখান থেকে এই দৈর্ঘ্যটা যদি আর হয়, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে, এ সমান পাই আর স্কোয়ার। আয়তন কত পেয়েছি আমরা, এর দৈর্ঘ্য যদি এল হয়, এ ইন্টু এল করলে আয়তন পাবো, তো সেটা এখানে করা হয়েছে, ভি এর জায়গায় এল, এর জন্য পাই আর স্কোয়ার ইন্টু এল থাকলো। এবার এইখান থেকে এই সমীকরণ থেকে আমরা এররটা ক্যালকুলেশন করব। তাহলে লিখবো অতএব ডি সমান যদি হয়, এটা কত পাচ্ছি, ডি সমান এম বাই পাই আর স্কোয়ার এল। তাহলে ডেল্টা ডি বাই ডি করলে কত পাচ্ছি আমরা, ডেল্টা এম বাই এম প্লাস আর স্কোয়ার আছে যেহেতু, মানে 2টা আগে আসবে, তাহলে 2 ডেল্টা আর বাই আর প্লাস এল এর মাথায় কিছু নেই, মানে শুধু ডেল্টা এল বাই এল হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে ডেল্টা এম বাই এম, ডেল্টা এম এর মান কত দেওয়া আছে দেখো, প্রথমে হচ্ছে দেখো ভরের জন্য আছে কত না 0.003, ডেল্টা এম এর জায়গায় বসিয়ে দিলাম, বাই এম, এম এর জন্য হবে 0.3 হয়ে গেল, প্লাস 2 ডেল্টা আর বাই আর, ডেল্টা আর এর জন্য কত আছে 0.005 বাই আর, আর এর জন্য 0.5 বসিয়ে দিয়েছি, প্লাস ডেল্টা এল বাই এল, ডেল্টা এল এর জন্য আছে কত না 0.06 ডিভাইডেড বাই 6। ক্যালকুলেশন এবার করবে, তাহলে পাচ্ছি কত না 0.01 প্লাস 2 ইন্টু 0.01 প্লাস 0.01, তাহলে পাচ্ছি আমরা কত না, এটা হচ্ছে কত 3 আর 1 1 4, তার মানে 0.04। তাহলে এটাকে পার্সেন্টেজে করলে 100 গুণ করবো, তো 100 গুণ করলে পাচ্ছি 4%। অ্যান্সার হলো কতটা না, ডি-এরটা। এরপর চলো 20 প্রশ্নটা কি আছে বলছে, দেখো মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 মিলিমিটার হবে, সেটির ভার্নিয়ার স্কেলের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক হবে। দেখো এই ধরনের প্রশ্ন থাকলে অ্যান্সারটা তোমাকে মানে অ্যান্সার মানে যেটা অপশান দেওয়া আছে অপশান থেকে অ্যান্সারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথম অপশন কি আছে, একটা একটা করে আমরা চুজ করব। 90 মিলিমিটার দৈর্ঘ্য 100টি সমান ঘরের ভাগে বিভক্ত, তার মানে কি আমরা এটা হচ্ছে আমার কি না ওয়াই, এটা হচ্ছে ওয়াই ভার্নিয়ারের, এটা হচ্ছে মূল স্কেলের, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই করে দেখবো। আর একটা ঘরের মান কত বলে দিয়েছে 0. একটা বলছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, একটা ছোট ঘরের মান দিয়ে আছে 1 মিলিমিটার, তার মানে আমার প্রথম অপশানটার ক্ষেত্রে ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 100। তারপরে কি বলছে এক্স, এক্সের মান কত পাচ্ছি আমরা না 90, আর ডি এর মান কত পাচ্ছি আমরা, ডি এর মান পাচ্ছি আমরা 1 mm। হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, যে ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা কি না ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডি, তো সেটাই বসানো হয়েছে। দেখো ওয়াই মাইনাস এক্স 100 মাইনাস 90, প্রথম অপশানটার জন্য 100 মাইনাস 90 বাই 100 গুণিত 1, তাহলে পাচ্ছি কত না 100 মাইনাস 90 করলে পাই 10, তাহলে 10 বাই 100,
10/100 করলে কত পায় 0.1, গুণিত 1 করলেও 0.1, তাহলে 0.1 মিলিমিটার। এখানে দেখো 0.1 মিলিমিটারই লেখা আছে, তার মানে এটা দিয়েই মিলিয়ে যাচ্ছে, বাকি অপশনগুলো দেখা দরকার নেই। তো আমার অপশন এটাই হলো সঠিক অ্যান্সার। আশা করি বুঝে গেছো। চলো এরপর 21 প্রশ্নটা, যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত হবে? তাহলে দেখো ভরবেগ, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে আমার কি লেখা আছে যে পি ড্যাশ বাই পি সমান 50%, কেউ এটাকে ডেল্টা পি ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, ডেল্টা পি। তাহলে পি ড্যাশ বাই পি সমান 50%। এখানে কি লিখছিলাম দেখো, যে আগের সমীকরণগুলো ডেল্টা এম বাই এম, ডেল্টা আর বাই আর, তো সেই জিনিসটাই এখানে করা হয়েছে ডেল্টা পি বাই পি। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, পি ড্যাশ বাই পি না লিখে এটাকে এইভাবে লিখতে পারো ডেল্টা পি বাই পি, এটা মানেও পি ড্যাশ বাই পি। ঠিক আছে, তোমাদের বই যেহেতু এটা হিন্টসে দেওয়া ছিল, পি ড্যাশ লিখেই করা ছিল, সুতরাং আমরা ডেল্টা পি লিখিনি, ওই জন্য এইভাবে করেছি। চাইলে এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডেল্টা পি বাই পি মানে পি ড্যাশ বাই পি, সেটা কত বলছে 50%। তো 50% মানে 50/100, 50/100 মানে কত হাফ। তাহলে আমরা পাচ্ছি কত না ডেল্টা পি বাই পি, অর্থাৎ পি ড্যাশ বাই পি সমান যদি হাফ পাই, তাহলে পি ড্যাশ সমান কত হাফ পি, কোনাকুনি গুণ। এবার এখান থেকে আমরা বের করছি অতএব পি প্লাস পি ড্যাশ ডিভাইডেড বাই পি। এটা করার কারণ আছে, এটা করতে হবে, কারণ এখানে ভর পরিমাপের ত্রুটি কত দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা এমনি ডেল্টা এম বাই এম আর হাফ এম ভি স্কোয়ার টু ডেল্টা ভি বাই ভি করে নিতে পারতাম, কিন্তু এখানে এভাবে করলে হবে না, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই জন্য আমরা এভাবে করছি। তাহলে দেখো কি করছি না, পি প্লাস পি ড্যাশ ডিভাইডেড বাই পি। তাহলে পি এর মান পি থাকলো, কমন 1 কমন চলে গেলে পি ড্যাশের মান কত, পি ড্যাশের মান হচ্ছে হাফ পি। তাহলে এখানে পিটা কমন চলে গেলে পি প্লাস হাফ পি, তার মানে এখানে কত হচ্ছে 1 প্লাস হাফ ইন্টু পি ডিভাইডেড বাই পি ছিল, পি পি কেটে গেল, পাচ্ছি 1 প্লাস হাফ করলে পাচ্ছি কত না 3/2। আশা করি বুঝে গেছো। এবার কি না কে সমান কি, কে মানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার সেটাকে আমরা কি আবার লিখতে পারি না পি স্কোয়ার বাই টু এম, হাফ এম ভি স্কোয়ার সমান পি স্কোয়ার বাই টু এম, এটা লিখতে পারি। কারণ কি দেখো পি সমান তো এম ভি, হাফ এম ভি স্কোয়ার আমি এম ভি এর হোল স্কোয়ার লিখতে পারি। এম ভি এর হোল স্কোয়ার করা মানে কি পি স্কোয়ার, একটা উপরে এম গুণ করছি মানে নিচে একটা এম দিয়ে ভাগ করতে হবে, এগুলো 9-এ শিখেছিলে। তাহলে একটা এম হলে কত হবে 2m, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে পি স্কোয়ার বাই 2m হয়। তাহলে এই জায়গা থেকে আমি কে পেয়েছি যদি এটা, তাহলে কে প্লাস ডেল্টা কে বা কে প্লাস কে ড্যাশ করলে কত পাবো না পি প্লাস পি ড্যাশ তার হোল স্কোয়ার বাই 2m। যদি আমার কে সমান পি স্কোয়ার বাই 2m হয়, তাহলে কে বা কে প্লাস কে ড্যাশ কত হবে পি প্লাস পি ড্যাশের হোল স্কোয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে এবার কি করছি না এই কে প্লাস কে ড্যাশ যদি এটা হয়, এটাকে আমরা কে দ্বারা ভাগ করছি। তাহলে কে প্লাস কে ড্যাশ বাই কে দিয়ে ভাগ করলে কত হবে না পি প্লাস পি ড্যাশ হোল স্কোয়ার বাই 2m ডিভাইডেড বাই কত না পি স্কোয়ার বাই 2m। তাহলে 2m কেটে যাবে, যেহেতু দেখো ভরের ত্রুটিটা আমাদের দেওয়া ছিল না, এবার 2mটাকে কাটিয়ে দিলাম। তাহলে কি হলো 2m কেটে গেল। তাহলে পাচ্ছি কত এবার আমরা দেখো যে পি প্লাস পি ড্যাশ হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, তার মানে কি পি প্লাস পি ড্যাশ বাই পি এর হোল স্কোয়ার, আমাদের পাচ্ছে কি পি প্লাস পি ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস মানে ডিভাইডেড বাই পি স্কোয়ার, কারণ কে এর মানটা বসালে ভাগ করলে এটা পাচ্ছি। তার মানে কি পাচ্ছি পি প্লাস পি ড্যাশ বাই পি এর হোল স্কোয়ার। তো পি প্লাস পি ড্যাশ বাই পি মান কত ছিল, পি প্লাস পি ড্যাশ বাই পি সমান 3/2 ছিল। তো সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, তার মানে 3/2 হোল স্কোয়ার, 3/2 হোল স্কোয়ার করলে কত হচ্ছে 9/4। এবার দেখো কে দিয়ে ভাগ করলে কত হয়, কে বাই কে মানে 1 প্লাস কে ড্যাশ বাই কে করলে কে ড্যাশ বাই কে থাকলো, তার পাচ্ছি আমরা 1 প্লাস কে ড্যাশ বাই কে সমান কত না 9/4, বা কে ড্যাশ বাই কে সমান তাহলে কত হবে 1টাকে এদিকে নিয়ে গেলে -1 হবে, তার 9/4 - 1। তাহলে বা কে ড্যাশ বাই কে সমান কত বিয়োগ করলে কত হচ্ছে দেখো 9 - 4 বাই কত হচ্ছে না 4, তার মানে 5/4। তাহলে 5/4 হলে কত পাচ্ছি দেখো অপশানে যেগুলো দেওয়া আছে সেটাকে মিলানোর জন্য 5/4 মানে আমি লিখতে পারি 125/100, তাই তো 125/100, কারণ 5 25 25 দিয়ে উপরে গুণ করছি নিচেও গুণ করছি 4 25 তাহলে পাচ্ছি আমরা কত না পার্সেন্টেজে করতে হবে। তাহলে পার্সেন্টেজে করার জন্য এটাকে আমরা 125/100কে আবার 100 দিয়ে গুণ করবো, 100 কেটে গেলে 125 পড়ে থাকলো, তার মানে 125% হলো কিনা সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এরপর 22-এর দাগ কি বলছে দেখো, সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 6.75 গুণিত 10³ সেন্টিমিটার এবং 4.52 গুণিত 10 স্কোয়ার সেমি রাশি দুটির যোগফল কত হবে। তো দেখো যোগফল মানে কি এত গুণিত 10³ ছিল, এটাকে আমরা দেখো যখন যোগ করব যার মাথায় সূচকটা ছোট সংখ্যা লেখা থাকবে এখানে তার আকারে পুরোটা করার চেষ্টা করব। তাহলে এখানে কত আছে 2 আছে, তাহলে এই টার্মটাকেও আমরা 2 এর টার্মে চেঞ্জ করব। তাহলে দেখো 6.75 ইন্টু 10³ করবো কত, তাহলে 6.75 গুণিত 10 স্কোয়ার, কারণ এখানে যেহেতু 2 ছিল এটাকে 2 এর টার্মে চেঞ্জ করা হলো।
তাহলে দেখো এখানে দশমিকটাকে এক ঘর সরিয়ে দেওয়া মানে এখানে 10-এরও মাথার সূচকটা 1 কমে যাবে। এই জন্য হলো 67.5 গুণিত 10 স্কোয়ার। এবার যোগ করতে বলেছে, এর সঙ্গে এটাকে যদি যোগ করি 4.52 ইন্টু 10 স্কোয়ার ছিল, 10 স্কোয়ার মিলে গেল, এটা লিখে দিলাম। এটা যোগ করলে কত পাচ্ছি আমরা, 2 হলো, 5 5 10 শূন্য 1, 7 4 11, আর হাতের 1 12, 12 2 হাতে 1 6 1 7, তাহলে 72.02 গুণিত 10 স্কোয়ার পাচ্ছি। এবার অপশন আছে দেখো 72 পাচ্ছি কত, 02, তো 72.02, এখানে অপশন কোনটা মিলছে, বি এরটা দেখো মিলছে 72.0, আর সেখানে কিন্তু 2টা দেওয়া নেই, ইন্টু 10 স্কোয়ার এটা মিলছে। এবার ব্যাপার হচ্ছে এই 2টা নেই কেন, আমাদের দেখো দশমিকের পরে যতগুলো এখানে অপশন পাচ্ছ আমরা 10 স্কোয়ার টার্মে একটা দুটো, আর এগুলো তো 10 স্কোয়ার টার্মে নেই, তাই না? তাহলে আমাকে অ্যান্সার তো এটাই করতে হবে, 10 স্কোয়ার টার্মে আছে 72.02, 2টা না থাকলেও এই টার্মেই তো এখানে আছে, তো এই জন্য এটা হলো কিনা বিয়েটা সঠিক অ্যান্সার, 72.0 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, এরপর 23-এরটা, কোন প্রক্রিয়ার সময়ের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো কখন তাৎপর্যপূর্ণ সংখ্যা অবশ্যই হ্রাস পেতে পারে বিয়োগে। বিয়োগ করলে কি হবে, মানটা কমে যাবে, ভ্যালুটা কমে যাবে। এমন একটা সংখ্যা বিয়োগ করলে মানে ভ্যালুটা অনেক কমে গেল, বিয়োগ করলে তো কমে, তো বিয়োগ হবে। ঠিক আছে, চলে এবার 24-এরটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত না, 4.234 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.05 মিটার, এম স্কোয়ার এককে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে? তার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ করা হয়েছে, গুণ করলে তোমরা এটা গুণটা করবে, তাহলে পাচ্ছি কত না 4.4457 মিটার স্কোয়ার। এবার অ্যান্সারটা বলেছে দেখো সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় করতে হবে। এই জায়গায় একটু জিনিস লক্ষ্য করো, যেই তথ্যগুলো দেওয়া থাকবে তার মধ্যে দশমিকের পর যার সংখ্যা কম থাকবে সেই টার্মে অ্যান্সারটা করতে হবে। এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে, দুটা সংখ্যা আছে, তাহলে অ্যান্সারটাতেও যেন দশমিকের পর দুটো সংখ্যাই থাকে। তাই এখানে কত আছে 4.4457, তাহলে 445, এরপর টার্মটা আমরা নিতে পারবো না, তাহলে 44 দুটো সংখ্যা রাখতে গেলে, তারপর 57 ছিল, এবার 4 পর 5 আছে, 7 আছে, 7-এর পর দেখো 5-এর পরে একটা কি আছে না বিজোড় সংখ্যা, তার মানে আমরা এটা কি করতে পারি, 4টাকে 5 আকারে লিখতে পারি। ঠিক আছে, তার মানে এটা নিয়ারলি অ্যাবাউট 4.45। তাহলে লিখবো অতএব প্রস্থের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে কটা পাচ্ছি, যেহেতু প্রস্থের 3টা ছিল এখানেও তাহলে 3টা, বা দশমিকের পর এখানে 2টা ছিল এখানে 2টা রাখতে হবে, তো এটা ওই জন্য সঠিক অ্যান্সার হবে। তো এই অ্যান্সারটা কোন অপশানে আছে না, অপশান দেখো বিতে আছে 4.45, তো এটা হচ্ছে অ্যান্সারটা হবে কিনা অপশান বি। চলো এরপর 25-এর দাগেরটা কি বলছে, 3.10 প্লাস 4.60 ইন্টু 10⁻7 সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? তার অ্যান্সারটা দেখে নাও, যে 3.10 প্লাস 4.60 যোগ করলে কত পাচ্ছি আমরা, 7.70 ইন্টু 10⁻7 যেমন ছিল থেকে গেল। তাহলে দেখো এখানে যোগ করলে যে 7.70 মাথা যে 10 কত থাকে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়। 7.70 কটা সংখ্যা আছে, 3টা আছে, তো স্বাভাবিকভাবে 3 উত্তর হবে, আর কিছু নয়। এরপর চলো 26-এরটা, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহমাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি ও আই এর মান দাঁড়ালো, ভি সমান বলছে এত এবং এত ভোল্ট প্লাস মাইনাস এত, মানে কি এটা মেন মান, এটা হচ্ছে ত্রুটি মান এত ভোল্ট, এবং আয়ের মান কত না 10 অ্যাম্পিয়ার, আর আয়ের ত্রুটিটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। বলছে এখান থেকে পাওয়া অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটির পরিমাণ কত? তাই সেটা দেখে নাও। তাহলে আমরা কি জানি যে ওহমের সূত্র ভি সমান আয়ার, সেটা লিখলাম ভি সমান আয়ার। তাহলে আর সমান কত, যেহেতু আরটা বের করতে বলছি তাহলে ভি বাই আই। তাহলে এবার কি করবো না, অতএব ডেল্টা আর বাই আর করলে কত পাচ্ছি না, ডেল্টা ভি বাই পি প্লাস ডেল্টা আই বাই আই, মানগুলো বসিয়ে দাও। তাহলে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি এর জন্য কত হবে 5/100, 5/100, ডেল্টা আই বাই আই তাহলে কত হবে 0.2/10, 0.2/10। তাহলে 5/100 করলে কত পাই আমরা 0.05, 0.2/10 করলে 0.02। পার্সেন্টেজে করার জন্য 100 গুণ করেছে 100%, পার্সেন্টেজে করলে 100 গুণ করতে হয়। তাহলে পাচ্ছি কত 0.05 প্লাস 0.02 মানে 0.07 গুণ 100% মানে 7%। 7% কোন অপশানে আছে, অপশান ডিতে আছে 7%। চলো এরপর 27-এরটা, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রাটি হলো, দেখো অনেকগুলো অপশান আছে কোনটা হবে। তাহলে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হলে আমরা মহাকর্ষ পড়েছিলাম কোন ক্লাসে, ক্লাস 8-এ পড়েছিলাম, যদিও মনে নাও থাকতে পারে, একটু বলে দিচ্ছি। আবার তোমরা কিন্তু 11 আবার পড়বে, সেটা কিন্তু তোমাদের আছে যে 6 নম্বর ইউনিট অর্থাৎ সেমিস্টার 2-তে।
দেখো এফ সমান হয় যে মহাকর্ষ বল G m1m2/r²। ধরো পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, তো ধরো পৃথিবীর ভর হচ্ছে m1, চাঁদের ভর হচ্ছে m2, যেটা কিনা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে r, তখন এই মহাকর্ষ বলের ফর্মুলা হবে F সমান G × m1m2/r²। তাহলে এখান থেকে জি সমান কত পাবো, কোনাকুনি গুণ F r²/m1m2। ঠিক আছে, এবার ডাইমেনশনালি তাহলে আমি মাত্রাগুলো বসাবো। ডাইমেনশন অফ জি সমান কত, এফ বলের মাত্রা কত mlt-2 ইন্টু r² মানে l², m1m2 মানে m × m, তার মানে কত পাচ্ছি m², তো এটা পাচ্ছি কত m, এখানে কত ছিল স্কোয়ার ছিল, স্কোয়ারটা উপরে হলে কি হবে -2 আর +1, তার মানে m-1, তারপর কত পাচ্ছি l আর l² গুণ করলে l³ আর t-2, তাহলে m ইনভার্স l³ t-2। দেখো এটা বি অপশনে আছে, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর 28 নম্বর প্রশ্ন, শক্তি ই, বেগ ভি এবং সময় টি কে প্রাথমিক রাশি হিসেবে ধরে নিলে পিস্টনের মাত্রা হবে। দেখো অপশন আছে এগুলো, তাহলে দেখে নাও যে পিস্টনের মাত্রা আমরা কি জানি, পিস্টন মানে পিস্টনকে বলা হয় কি না সারফেস টেনশন সমান কি না বল বাই দৈর্ঘ্য। তো বলের জন্য পাই কি আমরা m/l/t-2 ডিভাইডেড বাই দৈর্ঘ্যের জন্য l, তার পাই কত কি না মাত্রা l কেটে গেলে m/t-2। এটা হচ্ছে কিনা পিস্টনের মাত্রা, এটা হচ্ছে পিস্টনের মাত্রা। ঠিক আছে, তার মানে বলতে পারি যে পিস্টনের মাত্রা সমান m/t-2। এবার m/t-2 কে আমাকে কি করতে হবে না এই টার্মের মধ্যে করতে হবে ই, ভি এবং টি দিয়ে। এখানেও x, y, z ধরে করা যায়, তো এখানে সহজভাবে হয়ে যাবে। দেখো ই এর টার্ম তো আছে, তো ই এর জন্য আমি কি লিখে নিলাম না ml²t-2। ঠিক আছে, ml²t-2 এটা কিসের মাত্রা, ইর মাত্রা, তো এটাকে লিখে নিলাম। এইবার এখানে থেকে কোন রাশিটা আমি এক্সট্রা লিখেছি, ml²t-2, m t-2 ছিলই, l² এক্সট্রা লিখতে হয়েছে ইকে লেখার জন্য এটা লিখেছি, কিন্তু তখন এই l² এক্সট্রা লিখেছি। তো l² এক্সট্রা যেহেতু লিখেছি আমি আবার লিখতে পারি l-2, তাহলে স্কোয়ার আর -2, 2 আর -2 কেটে 0 হয়ে যাবে, তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল। এবার এখানে আবার কি করছি আমি t² এক্সট্রা t² লিখছি, তো এক্সট্রা t² লিখলে আমাকে আবার t-2 করতে হবে। দেখো t-2 আর t² বুঝে গেল 0 হয়ে গেল, l-2 l² 0 হয়ে গেল, তাহলে আলটিমেটলি m/t-2 পড়ে থাকছে। তো এটা হয়ে যাওয়া মানে কি এটা হচ্ছে এর মাত্রা l² l-2 t²। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে সাজাতে পারি l(t-1) হোল টু দি পাওয়ার -2, তার মানে l(t-1) হলে কি বেগ হয়ে যায়। আচ্ছা t-2 তো t এর আকার এখানে অলরেডি লেখা আছে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা ml²t-2 ইন্টু l(t-1) হোল টু দি পাওয়ার -2 ইন্টু t⁻², তার মানে এটার জন্য হলো ই, এটা হলো বেগ v-2, এটা হলো t-2, এটি হবে অ্যান্সার, অর্থাৎ বি এরটা। ঠিক আছে, চলো 29এরটা কি বলছে, বলছে টি সময়ে একটি কণার বেগ ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি হলে এ বি সি এর মাত্রা যথাক্রমে কি হবে। অনেকগুলো অপশন দেওয়া আছে, তাহলে দেখে নাও। ডাইমেনশনালি আমরা লিখতে পারি মাত্রা কত হবে, যে ভি সমান এটি বলতে পারি, আবার ভি সমান বি বাই টি প্লাস সি বলতে পারি, আবার টি সমান হবে সি, কারণ সমজাতীয় রাশির সঙ্গে সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। ভি সমান এটি হলে এ সমান কত পাবো আমরা ভি বাই টি, ভি এর জন্য কি l(t-1) বাই টি, পাচ্ছি l(t-2). ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো টি প্লাস সি, তার মানে কি হবে না সি সমান টি, তা সি সমান টি একবার মাত্রা লিখতে পারি, সি সমান টি এখান থেকে পাচ্ছি, তো লিখে দিয়েছি। এরপর দেখো এখানটায় যে ভি সমান আবার কি হয় না বি বাই টি প্লাস সি, কারণ আমার বি এর মাত্রা দরকার, তাহলে বি বাই টি প্লাস সি। তো টিটাও কি না টাইমের, আর সিটা হচ্ছে টাইম, তার মানে কি হচ্ছে না বি বাই টাইম, তাহলে আমরা বলতে পারি কি না বি সমান ভিটি, কোনাকুনি গুণ হচ্ছে ভি ইন্টু টি, কারণ সিটাও তো টি, তাহলে ভিটি, তারপর হচ্ছে l(t-1) ইন্টু টি, তো টি আর t-1 কেটে গেলে পড়ে থাকলো এল, তাহলে পেয়ে গেলাম আমরা বি এর মাত্রা পেয়ে গেলাম এল। তো এই অপশনগুলো কোথায় আছে দেখে নাও, তাহলে এরটা কি পেলাম, এরটা আছে l(t-2), তো এরটা l(t-2) বি এর অপশনে আছে। আচ্ছা তারপরে কি বলছে না বি এর জন্য পেয়েছি এল, এখানে আছে এল, আর সিটা হচ্ছে টি এখানে আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কিনা আমার বি এরটা সঠিক অ্যান্সার। আশা করি বুঝে গেছে। চলো এরপরের প্রশ্ন 30এরটা কি বলছে, যদি x সমান এটি প্লাস বিটি² হয়, যেখানে x হচ্ছে মিটারে এবং টি ঘন্টায় প্রকাশ করা হয়, তাহলে বি এর একক কি হবে। তার সমীকরণ আমার কি দেওয়া আছে না x সমান এটি প্লাস বিটি², তো আমার জানতে চাইছি শুধুমাত্র বি এর একক, তাহলে ডাইমেনশনালি আমি বলতে পারি কিনা x সমান বিটি², তো x সমান বিটি² হলে বি সমান কত হবে x বাই টি², তো এক্সটা কি বলে দিয়েছে, এক্সটা হচ্ছে কিনা মিটার এককে বলেছে, তাহলে মিটার, আর টি মানে কি সময়টাকে বলেছে ঘন্টা, তাহলে মিটার পার
ঘন্টা স্কোয়ার মানে মিটার পার আওয়ার স্কোয়ার। কোন অপশনে আছে? ডি এরটা, তো ডি এরটা সঠিক অ্যান্সার। এরপর 31 প্রশ্ন কি বলছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে? তো গোলকের আয়তনের ফর্মুলা কি? আয়তন ভি সমান 4.3 পাই আর কিউব। তাহলে এখান থেকে ডেল্টা ভি বাই ভি করলে পার্সেন্টেজ আকারে তো কত পাবো আমরা? 4.3 পাই, তো ধ্রুবক সংখ্যা, তো এর কোনো মাত্রা হয় না, ডাইমেনশনলেস, তার মানে শুধুমাত্র 3 ডেল্টা আর বাই আর ইন্টু 100%, যেহেতু পার্সেন্টেজে করছি। তা ডেল্টা আর বাই আর প্রশ্ন কত আছে? 2%, 3 ইন্টু 2% মানে 6%, অ্যান্সার হবে সি এরটা আছে দেখো 6%। এরপর 32 দাগেরটা কি বলছে দেখো, 32 দাগ, একটি সরল দোলকের দোলনকাল টি সমান 2π/L/G। এবার বলছে 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান 20.0 সেন্টিমিটার, 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত একটি হাত ঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় 90 সেকেন্ড, জি এর মান নির্ণয়ের সঠিকতা কত হবে? তো অ্যান্সারটা দেখে নাও। এই যে এখানে 100টি দোলন বলছে, এটা এখানে কোনো কাজে লাগবে না, ঠিক আছে, 100টি দোলন এটা কোনো ব্যাপার নয়। তো এখানে সময়টা কি আছে দেখো, সময়ের ক্ষুদ্রতম ভ্যালুটা কত আছে আর সবচেয়ে বড় মানটা কত আছে দরকার, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড পরিমাপ করা যায় এমন একটা ইয়ে আছে, তার মানে এই যে 1 সেকেন্ড পর্যন্ত এটা তার মানে ডেল্টা টি এর মান, আর এখানে কি বড় সময়টা এটা 90 সেকেন্ড, তাহলে এটা টি এর মান। আচ্ছা, দৈর্ঘ্য এখানে কি বলছে দেখো 20.0 সেন্টিমিটার, এটা তার মানে কি হলো এল এর মান। আর ডেল্টা এলটা কি বলছে 1 মিলিমিটার সঠিকতা, তো 1 মিলিমিটার সঠিকতা মানে এটা ডেল্টা এল এর মান, 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, বোঝা গেল। তো এটা লিখে দিচ্ছি, ওই জন্য ডেল্টা এল সমান 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, ক্যাপিটাল এলটা হচ্ছে তাহলে কত 20 সেন্টিমিটার, ডেল্টা টি 1 সেকেন্ড আর টিটা হচ্ছে 90 সেকেন্ড। তাহলে আমরা ফর্মুলা জানি যে টি সমান 2π/L/G, যে কোনো একটা সরল দোলকের দোলনকালের ফর্মুলা টি সমান 2π/L/G। তো এখান থেকে স্কোয়ার করছি, তাহলে টি স্কোয়ার করলে কত হবে? 2π এর হোল স্কোয়ার মানে 4π স্কোয়ার, আর রুটটা উঠে যাবে L/G। তো 4π স্কোয়ার তো একটা কি না আমার ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তো এর তো মাত্রা হবে না, তাহলে জি সমান কত হবে না? L/T স্কোয়ার। তো 4π স্কোয়ার লিখেছি, মাত্রা বসানোর সময় 4π স্কোয়ারটা কিছু বসাবো না, তাহলে জি, তাহলে অতএব ডেল্টা জি বাই জি, তাহলে কত পাবো না? ডেল্টা L/L প্লাস 2 ডেল্টা টি বাই টি, তাহলে প্লাস 2 ডেল্টা টি বাই টি হলো, কারণ টি স্কোয়ার ছিল বলে দুইটা বেরিয়ে আসলো। এবার মানগুলো বসিয়ে দাও, যে লিখে দিয়েছি মানগুলো বসানো হয়েছে, বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেটার দিতে মানে ব্যবহার করতে দিলে তোমরা এমনি ডিরেক্টলি লিখে দিতে পারতে, এবার ক্যালকুলেটার তো ব্যবহার করতে দিবে না, তো তোমরা একটু ক্যালকুলেশন করে ছোট করবে, যা যেভাবে ক্যালকুলেশনের সুবিধা সেভাবে করবে। তো এইভাবে করিয়ে দিয়েছি, অ্যান্সারটা হচ্ছে 3%, ঠিক আছে। চলো পরেরটা। এরপর 33 একজন ছাত্র একটি সরল দোলকের 100টি পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় 4 বার পরিমাপ করে 90 সেকেন্ড, 91 সেকেন্ড, 95 সেকেন্ড এবং 92 সেকেন্ড পার্ট পায়। যে ঘড়িটির সাহায্যে সময় পরিমাপ করা হয় সেটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম হলে প্রাপ্ত গড় সময় কত হবে? তাহলে দেখে নাও যে গড় বের করবো প্রথমে কিভাবে, কতবার পরিমাপ করেছি, তাহলে 1 2 3 4, 4 বার লিখবো মানগুলোকে, 4 দিয়ে ভাগ করবো, তাহলে পাচ্ছি কত না 368/4 মানে 92, ঠিক আছে। এবার ত্রুটি বের করবো, ত্রুটিকে আমরা ই দিয়ে লিখতে পারি, ছোট হাতের ই অথবা এপসাইলন। তো এপসাইলন সমান কত লিখবো না, যে মানটা পেয়েছি গড় মান মাইনাস যে মানটা প্রথমবারে প্রাপ্ত মান পেয়েছিলাম পরিমাপের মান, তো প্রথমবার পরিমাপ করে কত পাওয়া গেল? 90 পাওয়া গেল, তাহলে 92 মাইনাস 90 মডের মধ্যে মানে কি মাইনাস, তোমার ধরো বিয়োগ করতে মাইনাস আসছে, ধরো এটা 92 মাইনাস 95 করলে কত আসবে? -3, কিন্তু লিখবো আমরা তখন কিনা +3, ওই জন্য মড দেওয়া হয়েছে। ত্রুটির ক্ষেত্রে কোনো মাইনাস হয় না, সব প্লাস হবে, ঠিক আছে। তাহলে 92 মাইনাস 90, তারপরটা পাবো কত না 92 মাইনাস 91, তারপরটা পাবো 92 মাইনাস 95, অবশ্যই মডের মধ্যে, তারপরটা 92 মাইনাস 92, ঠিক আছে। তো এগুলো বসানো হয়েছে, ডিভাইড বাই কভার করেছি 4 বার, 4 দিয়ে ভাগ করবো, তারপর 2 + 1 + 3 + 0/4, 6 4 মানে 3 2 3 2 মানে 1.5। তাহলে অ্যান্সারটা সঠিকভাবে লিখলে কত হওয়া উচিত ছিল? 92 ± 1.5। দেখো 92 ± 1.5 কোনো অপশনে নেই, তাহলে কোনটা আমরা অ্যান্সার করবো? দেখি না, আছে 1.8 আছে। এইবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো যে সেটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম, তার মানে যেহেতু ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম, তার মানে ফ্র্যাকশন মান 1.5, হাফ সেকেন্ড মাপা সম্ভব নয়। তো ত্রুটি যেহেতু আমরা ক্যালকুলেশন করছি, আমার হাফ সেকেন্ডে আছে মানে আমি অ্যান্সারটা হাফ লিখতে পারবো না, 0.5-এর জায়গায় আমি 5টাকে বাদও দিতে পারবো না, কারণ ত্রুটির সময় কী হবে, ম্যাক্সিমামটা ধরবো, মিনিমামটা নয়। তাই 5কে আমি তো বাদ দিতে পারবো না, তো 5-এর জন্য 1 সেকেন্ড মানে কি 5 হাফ সেকেন্ডটাকে আমাকে 1 সেকেন্ড ধরতে হবে, বোঝার চেষ্টা করো। তাহলে এটা কত হবে অ্যান্সারটা, যে 1.5 আছে, 1.5টাকে 1 সেকেন্ড ধরলে 1 + 1 2 সেকেন্ড হয়ে যাবে,
ঠিক আছে, তার এই জায়গাটা থেকে হচ্ছে ব্যাপারটা 92 প্লাস মাইনাস 2 সেকেন্ড অপশন কোনটায় আছে, এরটা আছে, এই জন্য অ্যান্সার হবে এরটা। এবার আমি তোমাদের একটু লিখে দিয়েছি, দেখে নাও যে প্রশ্নে যেহেতু বলা আছে 1 সেকেন্ড সময় এর কম পরিমাপ করা সম্ভব নয় প্রাপ্ত ঘড়িটির সাহায্যে, তাই ত্রুটি 1.5 এর অর্থ হলো 1 সেকেন্ড ও 2 সেকেন্ডের মধ্যবর্তী সময়। ত্রুটি যা পাওয়া যায় তাকে কমিয়ে লেখা ঠিক নয়, তাই এখানে ত্রুটি 2 সেকেন্ড ধরতে হবে। সো কারেক্ট অ্যান্সার ইস 92 প্লাস মাইনাস 2 সেকেন্ড। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। চলো এরপর 34 প্রশ্ন কি আছে, একটি ভার্নিয়ার ক্যালিপার যার 50 অংশাঙ্কন মূল স্কেলের 49 অংশাঙ্কনের সমান দ্বারা একটি ছাত্র কোনো একটি পাটাতনের বেধ মাপছে। দেখা গেল ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেন্টিমিটার ও 7.05 সেন্টিমিটার দাগের মাঝে আছে এবং ভার্নিয়ারের 23তম, এটা হচ্ছে 23, ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের পরিসরের সঙ্গে মিলে যায়। পাটাতনের বেধের সঠিক মান কোনটা হবে? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো যে, দেখো তোমাদের একটু বোঝানো হয়েছে যে, দেখো প্রশ্নে বলা আছে ভার্নিয়ার শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেন্টিমিটার ও 7.05 সেন্টিমিটার দাগের মাঝে আছে। তাহলে এইখান থেকে আমরা এই তথ্য পাই যে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 7.05 মাইনাস 7.00 সেন্টিমিটার মানে 0.05 সেন্টিমিটার। এমনি মূল স্কেলের সাধারণ স্কেলগুলো আমাদের কি হয়, 1 মিলিমিটার দৈর্ঘ্য হয়, তাই না? একটা ধরো এখান থেকে, ধরো এখানটা আমার কি হচ্ছে না 1 সেন্টিমিটার, এখান থেকে এটা যদি 1 সেন্টিমিটার হয়, এর মধ্যে ছোট ছোট আর অনেক ঘর কাটা থাকে, সে একটা ঘরের মান কত হয় 1 মিলিমিটার। এখানে কি বলছে, দুটো ঘরের মধ্যেখানে আছে, এই ঘরটার মান কত এই ঘরটার মান 7.05 আর এখানে ঘরটার মান 7.00। তার মানে কি একটা ছোট ঘরের মান কত হয়, দুটোর বিয়োগফল। তো সেটা এখানে করা হয়েছে, সেটা পাচ্ছি কত আমরা না 7.05 মাইনাস 7.00 মানে 0.05 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এটা মূল স্কেল মানে ডি এর মানটা বের করে নিয়েছি। তাহলে এবার আমাদের কি ভার্নিয়ার স্থিরাঙ্কের ফর্মুলা কি, সি সমান আমাদের ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি। তো মান বসিয়ে দাও, তাহলে ওয়াই মাইনাস এক্স 50 মাইনাস 39 বাই 50 গুণিত 0.05 বসিয়ে দিলে পাচ্ছি কত না 0.01। তাহলে এবার বেদ ডি সমান কত, এ প্লাস বিসি, তাহলে 7.0, কারণ 7.00 আর এর মধ্যিখানে ছিল, তো যেটা প্রথম সেটাকে ধরতে হবে। 7 প্লাস কত নম্বর ঘরটা মিলছিল, দেখো প্রশ্নে বলা আছে দেখো 23তম ঘরটা মিলছিল, তাহলে বি এর মান হলো 23। তাহলে এখানে লিখবো কত না বি এর জায়গায় 23 বসালাম, ইন্টু সি, সি এর মান কত পেয়েছি আমরা 0.001 বসিয়ে দাও, তাহলে পাচ্ছি কত না 7.00 প্লাস 0.0023 সরি 0.023 যোগ করলে পাচ্ছি 7.023। এটাই অ্যান্সার হবে। এটা কত অপশানে আছে, দেখো অপশান সিতে এটা আছে। আশা করি বুঝে গেছো। চলো এরপরের প্রশ্ন কি আছে। এরপর 35 নম্বর প্রশ্ন, 6.0025 সংখ্যাটিতে সার্থক অঙ্ক কতগুলো আছে? দেখো সার্থক অঙ্ক মানে এখানে সবগুলো সার্থক অঙ্ক 6 থেকে 5, এখানে 4টা, এখানে একটা 5টা, তো 5টা সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে প্রশ্ন। প্রচুর প্রশ্ন আছে, 70টা, মানে এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তোমাদের, ধৈর্য নিয়ে একটু দেখতে থাকো। দেখো এরপরে প্রশ্ন কি আছে 36, এটা দুটি রোধের মান R1 সমান দিয়ে আছে এত 10 প্লাস মাইনাস 0.5, তার মানে এটা হচ্ছে কিনা 10 হচ্ছে এমনি মান, আর এটা হচ্ছে ত্রুটি R1 এর, R2 হচ্ছে 15 আর ত্রুটি হচ্ছে 0.5 ওহম। রোধ দুটির সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের শতকরা পরিবর্তনের মান কত হবে? তাহলে দেখো সমান্তরাল সমবায়ের এমনি রোধ আমরা কিভাবে বের করি, তার ফর্মুলা কি ছিল, ক্লাস 10 পড়েছিলাম 1/r = 1/r1 প্লাস 1/r2। এখান থেকে পাই কত না R সমান R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা পাই। তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 10 ওহম, R2 এর মান হচ্ছে 15 ওহম। তাহলে বসাবো 10 গুণিত 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15 মানে 150/25 করলে পাচ্ছি আমরা 6 ওহম। ঠিক আছে, এবার দেখো যে জায়গাটা ত্রুটি বের করবো কিভাবে। ঠিক আছে, তাহলে সমীকরণটা আবার লিখেছি 1/r সমান 1/r1 প্লাস 1/r2। এবার হচ্ছে তোমাদের একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তোমরা ডিফারেন্সিয়েশন এখনো হয়তো অনেকেই শিখোনি। ঠিক আছে, তো কিভাবে হয় আমি যেটুকু এটা করতে লাগবে সেটুকু আমি শিখিয়ে দিচ্ছি। ডান দিকে দেখে নাও, ডিফারেন্সিয়েশন কিছু রুল লিখে দিয়েছি। তাহলে ডিডিএক্স অফ এক্স, যদি আমরা এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ফর্মুলা না, মাথায় যেটা থাকবে সূচকটা সেটা আগে যাবে এবং সেই সূচকের সঙ্গে 1 বিয়োগ হবে। এখানে এক্স মানে কি আমি বলতে পারি x⁻⁻1, এই x⁻1 আছে, এক্সও যা আর এক্স এর মাথায় 1 লেখা তো একই জিনিস। তাহলে এই একটা প্রথমে গেল 1 ইন্টু কি হবে না, মাথায় যেটা লেখা থাকবে অর্থাৎ সূচকে যেটা থাকবে তার থেকে আবার 1 বিয়োগ করবো। তাহলে 1 x⁻1 তো 1 - 1 করলে কত 0, তো x⁻0 করলে কত পাই 1। তাহলে ডিডিএক্স অফ এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে করলে হবে 1। একই রকম ভাবে ডিডিএক্স অফ এক্স কে এক্স স্কোয়ার করলে কত হবে, তাহলে কি বললাম সূচকটা প্রথমে আসবে, তাহলে 2টা প্রথমে আসলো, তাহলে 2x
কী হবে, সূচকে যা থাকবে তার সঙ্গে 1 বিয়োগ হবে, 2 - 1, তাহলে পাচ্ছি কত 2x। একই রকমভাবে এক্স কিউব করলে কত পাবো আমরা, না 3 কিউব করছি মানে 3 ছিল, 3টা প্রথমে আসলো 3x, আর কত হবে 3 - 1, তার মানে 3x স্কোয়ার। একই রকমভাবে তাহলে ddx অফ 1/x কত হবে, 1/x। তো 1/x কে আমরা কি লিখতে পারি, এক্সটাকে উপরে তুললে x - 1, তাই ddx অফ 1/x মানেও যা, ddx অফ x ইনভার্স মানেও তাই। ঠিক আছে, কারণটা কি, দেখো আমাদের 1/r এই টার্মে ছিল বলেই এটা শেখানো হচ্ছে। তাই ddx অফ 1/x এর করলে পাচ্ছি আমরা ddx অফ x ইনভার্স। তার মানে কি, সূচকের নিয়ম ডিফারেন্সিয়েশন কীভাবে করবো, -1টা প্রথমে গেল, তাহলে -1, তারপরে কি হবে x⁻1, সূচকে যা থাকবে তার থেকে আবার -1 বিয়োগ হবে, -1 তো ছিল, আবার -1 বিয়োগ হবে, আগেরগুলো নিয়মে তাই আমরা দেখলাম। তাহলে -1 x⁻1 তার পাচ্ছি -x⁻2, তাহলে x⁻2 মানে কি 1/x স্কোয়ার, তাহলে মাইনাস তো থাকলে প্রথমে মাইনাসটার জন্য, আর x⁻2 মানেই 1/x স্কোয়ার, তো সেটা লেখা আছে কত না -1/x স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়েশন অফ 1/x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই ডিএক্সটা দেখো না কোনাকুনি গুণ হচ্ছে, তো ddx অফ 1/x সমান যদি -x⁻2 হয়, তাহলে d অফ 1/x সমান কত না, এই ডিএক্সটা এই সাইডে গুণ হবে, তাহলে -1/x স্কোয়ার dx। দেখো সেম ফর্মুলা, এই যে থিওরিটা লেখা হয়েছে এই থিওরিটা অনুযায়ী কিন্তু এখানে হবে। তাহলে একই রকমভাবে যে 1/r তাহলে কত হবে, -1/r স্কোয়ার dr, 1/r1 কত পাবো, -1/r1 স্কোয়ার dr1, প্লাস 1/r2 করলে কত পাবো না, -1/r2 স্কোয়ার dr2। এই যে ফর্মুলা -1/x স্কোয়ার dx, তো সেই ফর্মুলা কাজে লাগিয়েছি, আশা করি বুঝে গেছো। মাইনাস মাইনাস সবারই আছে, মাইনাসগুলো তাহলে উঠে গেল, কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা কত না 1/r স্কোয়ার dr সমান dr1/r1 স্কোয়ার প্লাস dr2/r2 স্কোয়ার। এবার দেখো আমার যে আর এর যেটা আমরা পাচ্ছি যে কি বলে যে সমান্তরাল সময় তুল্য রোধ, তার ত্রুটি মানে dr/r দরকার, তো আমার এখানে দুটো আর আছে, তার একটা আরকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে dr/r করলে কত পাচ্ছি না r ইন্টু dr1/r1 স্কোয়ার প্লাস dr2/r2 স্কোয়ার। এবার তো মান বসাতে পারবে, মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখো dr1 কত, dr1 ছিল 0.5 আর dr2 ছিল কত 0.5, দুটো 0.5 পরে, আর r1 এর মান 10, r2 এর মান 15, যেখানে মানগুলো লিখে দিয়েছি। আর তোমরা এই যে মানগুলো এবার বসিয়ে দাও, তাহলে 6 ইন্টু কত পাচ্ছি 0.5/6, তো আমরা তুল্য রোধটা বের করে নিয়েছি 6, তাহলে বসিয়ে দিয়েছি 6 ইন্টু, মানগুলো বসিয়েছি, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন আর পড়েই বলছি না, ক্যালকুলেটার ইউজ করতে দিবেনি, তোমাদের ক্যালকুলেশন করতে হবে, প্র্যাকটিস করো, ধীরে ধীরে শিখে যাবে। ঠিক আছে, তাই অ্যান্সার হলো কত না 4.332%, অ্যান্সার আছে এটা ডিএটা। চলো এরপরে 37-এর প্রশ্নটা কি আছে, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত হবে। তাহলে দেখো ক্ষেত্রফলের ফর্মুলা কি, চাকতি মানে কি গোল একটা জিনিস, সার্কুলার জিনিস, তাহলে a সমান পাই স্কোয়ার, তাহলে এখান থেকে ক্ষেত্রফল, তাহলে d/d করলে কত পাচ্ছি 2 Δr/r, পায়ের তো কোনো মাত্রাহীন রাশি, তাহলে 2 Δr/r, তো Δr/r এর জন্য কত আছে 2%, তাহলে 2 ইন্টু পার্সেন্ট 4% হলো অ্যান্সার। এরপর 38-এরটা 9.8 এবং 15.298 সংখ্যা দুটির যোগফলে কতগুলি সার্থক অঙ্ক আছে। ঠিক আছে, তা যোগ করে দাও, 9.8 আর 15.298 যোগ করলে কত পাচ্ছি আমরা না 25, কত আছে 15 যোগ করলে এটা পাচ্ছি 25.098। তো মোট অঙ্ক কটা আছে, মোট বলেছে 5টি অঙ্ক, তাহলে এখানে বলছে দেখো সংখ্যা দুটির যোগফলে কতগুলি সার্থক অঙ্ক আছে, সার্থক অঙ্ক সবগুলো এখানে সার্থক। যদি বলতো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার বিচারে তাহলে অ্যান্সারটা করো, তখন যোগফল করলে কি করতে হতো, যদি বিচারে বলতো তখন 9.8 ছিল, মানে দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে, এখানে দশমিকের পর 3টা আছে, তাহলে উত্তরের ক্ষেত্রেও যেটা উত্তর পাবো তার জন্য দশমিকের পর একটা সংখ্যায় রাখতে হতো, তখন অ্যান্সার হতো 25.0। যদি সার্থক সংখ্যার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার বিচারে বলতো, এখানে তো সেটা বলছে না, যোগফলে কতগুলি সার্থক অঙ্ক আছে, তাহলে সবগুলি সার্থক, তো হবে অ্যান্সার 25.098। আশা করি বুঝে গেছো, তারপরে অ্যান্সার হবে 5টা। এরপর 39-এটা নিম্নোক্ত ভৌত রাশিগুলির মধ্যে কোন দুটি মাত্রাগতভাবে অনুরূপ মানে একই। তাহলে দেখো প্রথম অপশন কি আছে, আমি সবগুলোই ভেঙে ভেঙে তোমাদের দেখিয়ে দিয়েছি বুঝতে সুবিধার জন্য। প্রথম আছে পৃষ্ঠটান, তারপর চাপ, সান্দ্রতা গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। পৃষ্ঠটান কি হয়, পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, মানে F/L, তো F/L করলে কি পাচ্ছি আমরা mt-2, এটা শর্টকাট লিখেছি এই কারণে, আগে এটা এই পৃষ্ঠটান করানো হয়েছে, আগে MCQ-তে ছিল। পৃষ্ঠটান মানে কি বলের জন্য কত হবে না mlt-2 ডিভাইডেড বাই এল কেটে গেল, তাহলে mt-2, ক্লিয়ার। চলো এরপরে অপশন কি আছে দুইটা না, চাপ সমান কি আমরা জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল মানে F/A,
এফ এর জন্য কি পাচ্ছি আমরা এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, ক্ষেত্রফল মানে কি এল স্কোয়ার, করলে পাচ্ছি আমরা এম এল ইনভার্স টি মাইনাস টু। সান্দ্রতা গুণাঙ্ক ইটা, এর ফর্মুলা কিনা এফ সমান 6 পাই ইটা এ ভি, এই যে ফর্মুলাটা ডান দিকে লিখে দিয়েছি। সান্দ্রতাঙ্ক ছিল তোমাদের ক্লাস 9-এ ছিল, তোমরা আবার 11-এও আবার পড়বে। তো এফ সমান 6 পাই ইটা এ ভি অথবা আর ভি, আর মানে যেই পথে তরলটা যাচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে ইটাটা পেয়ে যাবো, এফ সমান যদি 6 পাই ইটা আর ভি হয়, তো ইটা সমান কত পাবো এফ বাই 6 পাই আর ভি। ঠিক আছে, তো এফ হচ্ছে বলের মাত্রা এম এল টি মাইনাস টু, 6 পাই তো একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক হয় না, মাত্রাহীন রাশি। আর এর জন্য কি লিখবো এল, আর ভি এর জন্য কি হবে না এল টি ইনভার্স বেগ। তাহলে পাচ্ছি আমরা এম এল ইনভার্স টি ইনভার্স। স্থিতিস্থাপক গুণাঙ্ক কে সমান কত হয় না এফ বাই এক্স, স্প্রিং এর বল ধ্রুবক যখন পড়েছিলাম 9-এ, এফ সমান কে এক্স, তাহলে কে সমান কত এফ বাই এক্স। তাহলে এফ এর জন্য এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মান ডিভাইডেড বাই এল, এল কেটে গেল, তাহলে এম টি মাইনাস টু। দেখো এখানে পাচ্ছি এম টি মাইনাস টু, আর একটাতে পেয়েছিলাম এম টি মাইনাস টু, সেটা কি ছিল না পিস্টরান, পিস্টরানের ক্ষেত্রেও এম টি মাইনাস টু, তার মানে 1 নম্বর। আর আমাদের এখানে কত আছে লাস্টেরটা 4 নম্বর, মাত্রা কত হবে একই। তার সঠিক অ্যান্সার কত হবে না 1 এবং 4, আর আইডেন্টিক্যাল একই রকম, সুতরাং কারেক্ট অপশন হচ্ছে এরটা 1 এবং 4। এরপর 40 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2% হয়, তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে। এখানে দেখো গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ভরটাও দেওয়া আছে আর দ্রুতিও দেওয়া আছে, ভিও দেওয়া আছে। তো এখানে এমনি নর্মাল ফর্মুলা বসিয়ে দিলে হবে। তো কাইনেটিক এনার্জি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে ডেল্টা কে বাই কে সমান কত পাচ্ছি, বা কে ডেস্ট বাই কে সমান কত পাচ্ছি ডেল্টা এম বাই এম প্লাস 2 ডেল্টা ভি বাই ভি। মানটা বসিয়ে দাও, প্রথমে 0.1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু কত না 0.2%, তাহলে 0.2, পাচ্ছি আমরা 0.5%, 2 দিয়ে 4, তা 4 × 5 0.5%। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো 41-এর প্রশ্ন কি আছে, যদি এ সমান 10.5 এবং বি সমান 2.01 হয়, তবে সার্থক অঙ্ক বিবেচনা করে এ প্লাস বি এর মান কত হবে। তাহলে দেখে নাও যে এ প্লাস বি সমান কত বের করবো, এর মান 10.5 প্লাস বি এর মান 2.01, যোগ করলে কত পাচ্ছি না 12.51। এবার এখানে প্রশ্নটা লেখা আছে দেখো সার্থক অঙ্ক বিবেচনা করে, তাহলে যখন এরকম বিবেচনা করে সার্থক অঙ্ক বলবে তখন কি করব, দেখো এখানে দশমিকের পর এ কটা সংখ্যা ছিল একটা, এখানে কত আছে দশমিকের পর 2টা, তো অ্যান্সারেও তাহলে দশমিকের পর একটা, যার কম আছে তাকে রাখতে হবে। তো সেটাই আমরা করবো। তাহলে 12.51, কিন্তু আমরা 1টা লিখবো না, সার্থক অঙ্কের বিবেচনা করে 12.5 বলবো, যেহেতু এর একটা আছে দশমিকের পরে। সেটা ডান দিকে লেখা আছে এ সমান 10.5, দশমিক বিন্দু ডান দিকে একটি সংখ্যা আছে, বি এর ক্ষেত্রে দশমিক বিন্দু ডান দিকে 2টি সংখ্যা আছে, যার কম সংখ্যা থাকবে সে প্রাধান্য পাবে বিবেচনার কথা বলা হলে, তাই 12.51কে আমরা লিখবো 12.5, দশমিক বিন্দু ডান দিকে একটি সংখ্যা থাকবে। ক্লিয়ারলি তোমাদের সব লিখে দিয়েছি। এরপরের প্রশ্ন দেখো 42, 0.002020-তে সার্থক অঙ্ক কয়টি আছে। তো দেখো এখানে দশমিকের পর যতগুলো শূন্য আছে সেই শূন্যগুলো হবে না, দশমিকের পরেই শূন্য থাকলে তারপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার পরবর্তী শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হয়। তাহলে 2020 মোট কটা হচ্ছে 4টা, 4টি হবে। কারণ এটা কিভাবে লেখা যায় দেখো, আর একটু সাজিয়ে নিয়েছি যে 0.002020 মোট কটা সংখ্যা দশমিকের পর দেখো 6টা আছে, 1 2 3 4 5 6, তার মানে এটাকে আমি বলতে পারি 2020 গুণিত 10⁻⁶। তাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2020 4টি। অত সব না হলে তুমি এরকম ভেবে নাও যে দশমিকের পর 00 থাকলে এগুলো হয় না, যতগুলো 0 থাক হবে না, কিন্তু তারপরে যদি কোনো সংখ্যা থাকে সংখ্যার পরে 0গুলো ধরা হবে, তাহলে 2020 4টা। ক্লিয়ার। এরপর 43-টা, একটি ভৌত রাশি এক্স 4টি চলরাশি এ বি সি এবং ডি এর সঙ্গে নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত, এক্স সমান এ কিউব এ স্কোয়ার বি কিউব বাই সি রুট ডি। যদি এ বি সি এবং ডি এর মাপনে শতকরা ত্রুটি যথাক্রমে 3%, 1%, 2% এবং 4% হয়, তবে এক্স এর শতকরা ত্রুটি কত হবে। তাহলে অ্যান্সারটা দেখে নাও, ফর্মুলাটাকে লিখবো, এক্স সমান তাহলে কত, এটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে এবার এটাকে লিখছি তাহলে এ স্কোয়ার বি কিউব ডিভাইড বাই সি রুট ডি মানে d⁻²। তাহলে ডেল্টা এক্স বাই এক্স করলে কত পাচ্ছি আমরা 2 ডেল্টা এ বাই এ প্লাস 3 ডেল্টা বি বাই পি প্লাস ডেল্টা সি বাই সি, আর হাফ আছে মানে প্লাস হাফ ডেল্টা ডি বাই ডি। মানগুলো বসিয়ে দাও, ডেল্টা বাই এ কত পার্সেন্ট বলে দিয়েছিল, ডেল্টা বাই এ প্রশ্নে দেখো দেওয়া আছে 3%, তো 3 বসিয়ে দাও। তারপরটা কত যেমন দেওয়া আছে 2 ইন্টু 3, তারপর আছে 3 ইন্টু ডেল্টা বি বাই বি প্রশ্নে কত আছে 1%, তো 1 বসিয়েছি 3 ইন্টু 1 প্লাস এখানে কত হচ্ছে ডেল্টা সি বাই সি, ডেল্টা সি হচ্ছে 2%, তাহলে এই জন্য বসিয়েছি 2 প্লাস হাফ, হাফ থাকলো ডেল্টা ডি বাই ডি, তো কত 4%, তো ডেল্টা ডি বাই ডি এর জায়গায় হয়েছে 4, বসিয়ে দিচ্ছি মানগুলো, তো সবগুলো যোগ করলে পাচ্ছি 13%। তো সঠিক অ্যান্সার হবে ডি এরটা 13% আছে। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন 44, একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো। 44, নিচের কোন
জোড়া দুটির মাত্রা একই নয়, কৌণিক ভরবেগ এবং প্লাঙ্ক ধ্রুবক, জাড্য ভ্রামক ও বলের ভ্রামক, কার্য এবং টর্ক, বলের ঘাত এবং ভরবেগ। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এটা কি আছে না কৌণিক ভরবেগ। সব রাশিগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি। কৌণিক ভরবেগ কি এল সমান এমভিআর। এল সমান এমভিআর হলে আগেও ছিল এমসিকিউতেও কৌণিক ভরবেগ ছিল, আবার যেহেতু আছে আরেকবার করেই দিয়েছি। এম এল টি ইনভার্স ইন্টু এল, তাহলে পাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান ই বাই নিউ, আগের এমসিকিউতে ছিল। এর জন্য হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইড বাই নিউ এর জন্য হচ্ছে টি ইনভার্স, পাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। আর এরপর দেখো জাড্য ভ্রামক। জাড্য ভ্রামককে বলা হয় জোড়াতা ভ্রামক। তোমাদের আছে এটা ফার্স্ট সেমিস্টারে আছে, ফার্স্ট সেমিস্টারে পরে পড়বে তোমরা। আই সমান এম আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। আই সমান জোড়াতা ভ্রামক হয় এম আর স্কোয়ার। তো এম আর স্কোয়ার মানে কি, এম মানে ভর, ভরের জন্য এম হলো, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তো এল স্কোয়ার হয়ে গেল। বলের ভ্রামককে বলা হয় টর্ক। তো টর্ক টাউ ইজিক্যাল টু কি হয় না এফ আর। বলের ভ্রামক যা হয় কার্যেরও তাই হয়, কার্য বল ইন্টু যে ব্যাসার্ধ কত সরাচ্ছি, তার মানে বল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এম এল টি মাইনাস টু বলের মাত্রা, আর আর এর জন্য এল হলো, তারপর হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এরপর কার্য, কার্য ডব্লিউ ইজিক্যাল টু এফ ডি বল ইন্টু সরণ, তাহলে এটাও একই পাবো, এম এল স্কোয়ার টি মাইনাস টু। টর্ক এফ আর এ হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু। বলের ঘাত ডি এর অপশনে ছিল বলের ঘাত আর ভরবেগ। বলের ঘাতের জন্য হয় এফ টি, ঘাত বল হলে শুধু এফ হয়, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু বল ইন্টু সময়। তাহলে এফ টি করলে কত পাবো, এম এল টি ইনভার্স। ভরবেগ পি ইজিক্যাল টু এম ভি মানে এম এল টি মাইনাস ওয়ান। তো দেখো কোনগুলো মিলছে। প্রশ্নটা কি আছে যে কোন জোড়া দুটির মধ্যে জোড়া দুটির মাত্রা একই নয়, একই নয়, মিলছে না কোনটা। তো মিলছে না, প্রথমেরটা কি আছে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান মিলে গেছে। তারপরে দেখো বি এর অপশনটা মিলছে না, জাড্য ভ্রামক এম এল স্কোয়ার আর এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তো দেখো মিলছে না মানে আমি অ্যান্সার কিন্তু বি পেয়ে গেছিলাম। তারপরে সি আর ডি কেন করলাম, কারণ তোমাদের বোঝানোর জন্য, বলের ঘাত, ভরবেগ, কার্য, টর্ক এগুলো বোঝানোর জন্য সি আর ডি অপশনটা করেছি। তো অ্যান্সার কিন্তু আমি বি পেয়ে গেছি। ঠিক আছে, এই দুটো আলাদা। চলো এরপরের প্রশ্ন কি আছে 45-এরটা, যে প্লাঙ্কের ধ্রুবকের অনুরূপ মাত্রায় বিশিষ্ট রাশিটি হলো। তো অনেকগুলো রাশি দেওয়া আছে একই রকম ভাবে, তাহলে প্লাঙ্কের ধ্রুবকের অনুরূপ। তো প্লাঙ্কের ধ্রুবকের মাত্রাকে জানতে হবে। তাহলে প্লাঙ্কের ধ্রুবক এই সমান কত, এই আগেরটাই হলো প্লাঙ্কের ধ্রুবক ছিল এই সমান ই বাই নিউ। এখানেও আবার বারবার দিয়েছে, অন্য এমসিকিউতেও ছিল এই সমান ই বাই নিউ মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই টি ইনভার্স, মানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। এবার দেখেছি প্রথমেটা আছে শক্তির মাত্রা। শক্তি সমান কি ই সমান ডাব্লু, ডাব্লু সমান কত এফ ডি, আগেরটাই করেছিলাম এম এল স্কোয়ার টি মাইনাস টু। তারপরটা কি ভরবেগ, ভরবেগেও আগে ছিল যে পি ইজিক্যাল টু এম বি, এখানে আবার দিয়েছে ভরবেগ পি সমান এম বি মানে এম এল টি মাইনাস ওয়ান। কৌণিক ভরবেগ, ভরবেগ যা পাই তার সঙ্গে ব্যাসার্ধ আর গুণ করে দেবো, এম ভি আর মানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তারপর ক্ষমতা পি সমান কত ডব্লু বাই টি, কার্য বাই সময়, এম স্কোয়ার টি মাইনাস টু বাই টি করলে পাচ্ছি এম স্কোয়ার টি মাইনাস থ্রি। তাই এখানে দেখো কোনটা এর সঙ্গে মিলছে, এম স্কোয়ার টি মাইনাস ওয়ান, এম স্কোয়ার টি মাইনাস ওয়ান মিলছে, তাহলে কিনা সি এরটার সঙ্গে কৌণিক ভরবেগেরটার সঙ্গে মিলছে, তার মানে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। সো দ্য কারেক্ট অপশন ইজ সি। এরপর চলো 46-এর দাগেরটা কি বলছে, যদি আলোর বেগ সি, অভিকর্ষ ত্বরণ জি এবং চাপ পি কে মূল একক ধরা হয়, তবে মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি এর মাত্রা কি হবে। অনেকগুলো অপশন দেওয়া আছে। তো দেখো এই অ্যান্সারটা একটু বড় হবে, একটু ধৈর্য নিয়ে দেখো। তো মহাকর্ষ ধ্রুবকের প্রথমে জি এর মাত্রা আমাকে বের করার জন্য সমীকরণ জানতে হবে, এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এটাও একটা ইয়েতে আমি এমসিকিউতে করিয়েছিলাম। তো জি সমান কত পাচ্ছি না এম আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু। তাহলে এম এফ, এফ ফর কি ভর, ভরের মাত্রা বল, বলের মাত্রা এম এল টি মাইনাস টু ইন্টু আর স্কোয়ার মানে এল স্কোয়ার। এম ওয়ান এম টু মানে দুটো ভর, ভরের জন্য হবে এম ইন্টু এম মানে এম স্কোয়ার। তাহলে পাচ্ছি আমরা এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু। ঠিক আছে, এবার কি করব, প্রশ্নানুযায়ী লিখবো যে এই মাত্রাটা অর্থাৎ এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু সমান কি না কিসের কিসের টার্মে করতে হবে, সি এর টার্মে, জি এর টার্মে আর পি এর টার্মে। তাহলে সি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, পি টু দি পাওয়ার জেড। এটাকে আমি ধরে নিয়েছি প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে বলা আছে ধরে নিয়েছি। ঠিক আছে, এবার সি, সি মানে কি বেগ, বেগের মাত্রা কি হয় এল টি ইনভার্স, তাহলে তার হোল টু দি পাওয়ার এক্স হবে। জি মানে কি, যেটাকে এখানে ক্যাপিটাল যেটাকে ত্বরণ বলা হয়েছে, ত্বরণের মাত্রা কি এল টি মাইনাস টু, তাহলে হোল টু দি পাওয়ার ওয়াই। পি, পি মানে কি চাপ, চাপ সমান কি চাপের মাত্রা কি হয় এম এল ইনভার্স টি মাইনাস টু হোল টু দি পাওয়ার জেড। এবার আমরা কিগুলো সাজিয়ে নেবো, এম টু দি পাওয়ার এম কটা আছে এখানে একটাই আছে, এম টু দি পাওয়ার জেড হয়ে গেল। এল, এখানে এল এর মাথায় এক্স আছে, আচ্ছা এখানে এল এর মাথায় ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এখানে এল এর মাথায় কত আছে মাইনাস ওয়ান ইন্টু জেড মানে মাইনাস জেড আছে, হয়ে গেল এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। একই রকম টি এর মাথাও কি আছে, টি গুলোকে সাজিয়ে নিয়েছি মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড। এবার আমাদেরকে কি করতে হবে, বাম দিক ডান দিক কম্পেয়ার করে কি করতে হবে, এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। তো জেডের জায়গায় কত লিখতে পারি, জেডের জায়গায় এখানে কত আছে এম এর মাথায় জেড, এখানে আছে এম এর মাথায় মাইনাস ওয়ান, তার মানে বলতে পারি জেড সমান মাইনাস ওয়ান। একই রকম ভাবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত পাবো আমরা, থ্রি পাবো, আর মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড সমান কত পাবো, মাইনাস টু পাবো। তাহলে কম্পেয়ারিং
লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড উই গেট জেড সমান কত পাচ্ছি না -1, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 3, আর -x মাইনাস 2y সমান কত না -2। তাহলে বলছি দেখো যে জেড সমান -1 হলে পি এর মাথায় দেখো -1 একটা অপশন আছে। বাকি তুমি চাইলে এখান থেকে যে এক্স জেড এর মান আছে আর এক্স ওয়াই এর মান বের করতে পারো, কিন্তু দেখো এমসিকিউতে বাকি ক্যালকুলেশন করার তো প্রয়োজন নেই। জেড এর মান -1 পাচ্ছি, তো জেড কার মাথায় ধরেছিলাম, জেডটা ধরেছিলাম পি এর মাথায়। তো দেখো পি এর মাথায় -1 কটা অপশন আছে, যদি দুটো অপশনে থাকে তখন আমরা বাকি মানটা বের করব। আগে দেখো, তো দেখো এখানে জেড এর মাথায় -1 অর্থাৎ পি এর মাথায় -1, পি এর মাথায় -2 হবে না, পি এর মাথায় -1 একটা অপশন, পি এর মাথায় মাইনাস অপশন নেই, পি এর মাথায় এখানে -1 নেই, শুধুমাত্র সি এরটাই আছে পি এর মাথায় -1। তো জেড এর মান -1 পেয়ে গেছি, আর দরকার নেই, পি এর মাথায় জেড, জেডের জন্য -1, সি এরটা হয়ে গেল আমার কিনা অ্যান্সার। বাকিটা আর বের করার দরকারই নেই, শুধু জেডটা বের করে রেখে দাও। আশা করি বুঝে গেছো। তাহলে অপশন অ্যান্সার হয়ে গেল সি এরটা। 47 হাফ এপসাইলন জিরো ই স্কোয়ার এর মাত্রা হবে এপসাইলন জিরো, যেখানে বলা হয়েছে শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা, আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এটার মাত্রা জানতে গেলে এপসাইলন জিরোর মাত্রা জানতে হবে আর ই এর মাত্রা জানতে হবে। তো দেখো আমরা কুলমের সূত্র কিন্তু পড়েছিলাম ক্লাস 10-এ। তো সেখানে কি ছিল, এফ সমান 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখান থেকে কি পাচ্ছি, এপসাইলন জিরো সমান কত না Q1 Q2 বাই 4 পাই এফ আর স্কোয়ার। তো এখান থেকে এপসাইলন জিরো মাত্রা বের করে নিতে পারবো। তাহলে Q1 Q2 মানে কি, কিউ মানে কি আধান, আধান কি সমান আইটি, আগেই পড়েছি। তো আইটি ইন্টু আইটি, দুটো আধান ছিল, 4 পাই তো কনস্ট্যান্ট টার্ম, এর মাত্রা 1 হয়, পার ডাইমেনশনলেস না লিখলেও চলবে। এফ বলের জন্য কি লিখবো, MLT-2 আর স্কোয়ার মানে এল স্কোয়ার। এবার এটা দেখো সিম্পলিফাই করে নাও, তাহলে উপরে পাচ্ছি আই স্কোয়ার আর টি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত পাচ্ছি এম এল স্কোয়ার আর একটা এল কিউব T-2। আলটিমেটলি পাচ্ছি আমরা এমটা উপরে গেলে এম ইনভার্স, এল কিউব ছিল উপরে গেলে -3, আর T-2 ছিল উপরে গেলে টি স্কোয়ার, আর একটা স্কোয়ার ছিল মানে T4 হয়ে গেল T4। আর নিচে কি উপরে নিচে আর কিছু নেই, উপরে আই স্কোয়ার পড়ে আছে, তাহলে আই স্কোয়ার। তাহলে পাচ্ছি আমরা এপসাইলন জিরো মাত্রা এম ইনভার্স L-3 T4 আই স্কোয়ার। ঠিক আছে, আর একটা দরকার কিনা, ই বের করতে হবে, ই। তাহলে ই বের করার ফর্মুলা কি লিখবো, আবার এফ সমান কিউই, এটা হচ্ছে বল সমান আধান গুণিত তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা তড়িৎ ক্ষেত্র, বল সমান আধান গুণিত তড়িৎ ক্ষেত্র। তাহলে ই সমান কি, অ্যাকচুয়ালি এটা 12-এ পড়বে, তাহলে ই সমান কি হবে না, তাহলে এফ বাই কিউ ইলেকট্রিক ফিল্ড। এটা তোমাদের ইয়েতেও ছিল হালকা করে, টেনেও ছিল না তা নয়, ছিল। তাহলে ই সমান কত হবে, এফ বাই কিউ। তো বলের মাত্রা কত, MLT-2 বাই কিউ জন্য আইটি, পাচ্ছি আমরা MLT-3 আই ইনভার্স। এবার আমাদের জানতে চাইছে কত না হাফ এপসাইলন জিরো ই স্কোয়ার। তাহলে হাফ মানে কি একটা সংখ্যা, সংখ্যার জন্য 1 লিখলাম, এপসাইলন জিরোর জন্য মাত্রায় যে বের করেছিলাম বসিয়ে দিলাম, আর ই স্কোয়ার, এর জন্য এটা করেছি, এ স্কোয়ার করলে কত হবে না এম স্কোয়ার এল স্কোয়ার, T-3 আছে তার স্কোয়ার করলে কত 3 2 6 T⁻⁻6, তারপরে কত হবে I-1 স্কোয়ার করলে কত I-2। তাহলে পাচ্ছি আমরা দুটোকে গুণ করে দাও, সাজিয়ে নাও জাস্ট, M-1 ছিল আর এখানে 2 ছিল, তাহলে কত হবে 2 - 1 করলে 1, মানে M⁻1 বা M। তারপর কি ছিল এল স্কোয়ার, এখানে L-3 -3 প্লাস 2 করলে কত হয় -1। তো এভাবে জাস্ট করা হচ্ছে টি এর মান -6, এখানে কত আছে T4, তার মানে কত হয় -2, আর মানে এখানে কত হচ্ছে -2, এখানে কত হচ্ছে +2, -2 + 2 0, ওই জন্য আইটা লেখা নেই। তাহলে পাচ্ছি আমরা M-1 T-2, এই অপশন কোনটা আছে, সিটাতে এই অপশন আছে, সুতরাং সি এরটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে 48-এর প্রশ্নটা, ঘাত বলের মাত্রা কি হবে। তো ঘাত বল হচ্ছে এমনি যে আমাদের বলের ফর্মুলা এফ সমান এম এ, ঘাত বলও কিন্তু সে একই জিনিস। ঠিক আছে, তো এফ সমান এম এ হলে কি এম মানে কি ত্বরণ হচ্ছে L-T-2, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কিনা MLT-2। তোমাদের এখানে অপশনে একটাও সঠিক অ্যান্সার দেওয়া নেই, এই জিনিসটা দেওয়া নেই, MLT-2 দেওয়া নেই। তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো বিয়েরটা কিন্তু ঘাত বল হয় না, বিয়েরটা হচ্ছে কি না বলের ঘাত, এটা হচ্ছে বলের ঘাত, ঘাত বল কিন্তু নয়। এবার দেখো অ্যান্সারটা কেন ভুল দেওয়া আছে, আমি তোমাদের তার জন্য হিন্টস দিয়ে দিয়েছি। যেটা অ্যান্সার দেওয়া আছে অপশন বি, এটা সঠিক নয়, কারণ বলের ঘাতের মাত্রা হলো MLT-1। এবার রেফারেন্স কি কারণে বলছি দেখো, কোয়েশ্চেন নম্বর 44 অপশন ডি দেখে নিও, সেখানেও যখন আমরা বলের ঘাতের মাত্রা বের করেছি, কোয়েশ্চেন নম্বর ডি অ্যান্সার করে দেওয়া আছে, দেখবে 44 নম্বর প্রশ্ন যে আগের MCQ, আর পেজটা উল্টাচ্ছি না, সেখানে বলের ঘাতের মাত্রা করা আছে MLT-1। তো বলের ঘাতের মাত্রা যদি MLT- হয়, নিশ্চয়ই ঘাত বলের মাত্রা হওয়া সম্ভব নয়। তাছাড়া তোমাদের পেজটা উল্টিয়ে দেখবে, তোমাদের বইয়ে 198 পেজে আমাদের ঘাত বলের মাত্রা লেখা আছে, সেটা কিন্তু MLT-2 লেখা আছে। ঠিক আছে, চলো এরপর 49 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জোড়াটির মাত্রা সমান, টর্ক ও কার্য, কৌণিক ভরবেগ ও কার্য, এই অপশনগুলো আছে। তো দেখে নাও, প্রথমে একটা কি অপশন না টর্কের জন্য কি করবো না টাউ ইজিক্যাল টু এফ প্রসার, মানে বল ইন্টু সরণ, পাচ্ছি আমরা ML2 T-2, আর এখানে
এল স্কোয়ার কেন আরটা গুণ করে দিচ্ছি, এম এল টি মাইনাস টু ইন্টু এল, মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু। কার্যের জন্য কি হয়, ডব্লিউ ইকুয়াল টু এফ ডি, একই পাই, এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর কার্যের ফর্মুলা একই, তো অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম। এবার পেয়ে যাওয়ার পরও বাকি টার্মগুলো জানানোর জন্য, তোমাদের শেখানোর জন্য আমি লিখে দিয়েছি। অ্যান্সার আমার এখানে এরটাই হয়ে গেল। তো কৌণিক ভরবেগ এল সমান এম ভি, আর আগেরটা হয়েছে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি না, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল। তো বিকৃতি কোনো একক নেই, তাহলে পীড়নের একক কি, এফ বাই এ, মানে কি চাপের একক। তো চাপের একক কি ছিল, এম এল ইনভার্স টি মাইনাস টু। কম্পাঙ্ক এন সমান ওয়ান বাই টি, ওয়ান বাই পর্যায়কাল মানে টি মাইনাস ওয়ান। আলোক বর্ষ মানে একটা দৈর্ঘ্য একক মানে এল। তো সঠিক অ্যান্সার তো এরটা পেয়ে গেছি। চলো এরপর 50-এরটা। একটি ভৌত রাশি পি এর সময় নির্ভরশীলতা যদি পি সমান পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার হয়, আচ্ছা আলফা টি স্কোয়ার হয়, যেখানে আলফা একটি ধ্রুবক এবং টি সমান সময়, তবে আলফা এর মাত্রা হবে। দেখো অ্যান্সারটা, তাহলে প্রদত্ত কি লেখা আছে আমার, যে পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। তো দেখো ই টু দি পাওয়ার কোনো একটা রাশির মাথায় টু দ্য পাওয়ার মানে সূচকে কি থাকে, কোনো সংখ্যা থাকে, আর কোনো সংখ্যা কি হয়, মাত্রাহীন হয়। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার ধারণা পাচ্ছি এ টি স্কোয়ার অবশ্যই মাত্রাহীন, মানে এ টি স্কোয়ার সমান ওয়ান বলতে পারি। তো এ টি স্কোয়ার সমান ওয়ান হলে কি হবে, এ সমান কত, এ সমান ওয়ান বাই টি স্কোয়ার। তাই ওয়ান বাই টি স্কোয়ার মানে কত হবে, ওয়ান বাই ক্যাপিটাল টি স্কোয়ার, মানে টি মাইনাস টু হবে অ্যান্সার। লিখে দিচ্ছি, দেখো এখানে মাইনাস এ টি স্কোয়ার সূচক বা ঘাত আকারে আছে, ঠিক আছে। আর কোনো ঘাত বা সূচক সাধারণত সংখ্যা হয় যা মাত্রাহীন। সুতরাং মাইনাস এ টি আলফা টি স্কোয়ার সমান মাত্রাহীন রাশি, অর্থাৎ এ টি স্কোয়ার আলফা টি স্কোয়ার সমান ওয়ান, বা আলফা সমান ওয়ান বাই টি স্কোয়ার সমান ওয়ান বাই ক্যাপিটাল টি স্কোয়ার সমান টি মাইনাস টু। সুতরাং সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, টি মাইনাস টু। চলো পরের প্রশ্ন কি আছে। এখনো 20টা প্রশ্ন, একটু ধৈর্য নিয়ে দেখো। 51, একটি কণার বেগ ও সময়ের সম্পর্কটি হলো ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি, যেখানে এবিসি ধ্রুবক হলে এবং সি মাত্রাহীন হলে কোনটা, এখান থেকে এটা একটা তোমাদের এমসিকিউতে ছিল, একই প্রশ্ন আবার দিয়েছে, ঠিক আছে। তো অ্যান্সারটা করে দিয়েছে, জাস্ট দেখে নাও। তারপর তো ভি সমান কত আছে, এটি প্লাস বি বাই টি প্লাস সি। মাত্রাযুক্ত সমীকরণে যেহেতু সমজাতীয় রাশির সাথে সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ করা যায়, তাই আমি বলতে পারি কিনা এখান থেকে সি সমান টি। তো সি সমান পেয়ে গেলাম টি, মানে ক্যাপিটাল টি মাত্রা হিসেবে লিখলে ভি সমান কত পাবো, এটি। তাহলে ভি সমান এটি হলে এ সমান কত হবে, ভি বাই টি। ভি হচ্ছে এল টি ইনভার্স বাই টি, মানে এল টি মাইনাস টু। আর কি বলতে পারি আমরা, ভি সমান বি বাই টি প্লাস সি। তো বি বাই টি প্লাস সি, তো সির মাত্রাও টি, আর টি তো টি হবে। তার মানে কি বলতে পারি, বি সমান ভিটি। তো ভিটি মানে ভি হচ্ছে এল টি ইনভার্স ইন্টু টি, তো পাচ্ছি আমরা কত না এল, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে, সুতরাং আমাদের কোনটা, এল টি মাইনাস টু এল আর টি অপশন আছে এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখে নাও। 52টা কি বলছে, একটি ভৌত রাশির মাত্রা হলো এম টি মাইনাস থ্রি, রাশিটি হলো কোনটা হবে। তো প্রত্যেকটা রাশি আমি দেখিয়ে দিয়েছি, এবার অ্যান্সার কোনটা দেখে নাও। পিছরান হচ্ছে কিনা বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য করলে পাচ্ছি এম এল টি মাইনাস টু বাই এল, মানে এম টি মাইনাস টু। সৌর ধ্রুবক, এটাকে এস দ্বারা লেখা হয়। এটা কি করবে না, মনে রাখবে সৌর ধ্রুবক যখন আমরা তোমাদের তাপ সঞ্চালন পড়াবো, অ্যাকচুয়ালি তোমাদের তাপ সঞ্চালন আছে কিনা সেমিস্টার 2-তে, এখন নেই, জাস্ট একটু মনে রাখো। এটা অনেক কিছু ফর্মুলা আছে, সহজ করে মনে রাখতে গেলে লিখবে যে ক্ষমতা বাই ক্ষেত্রফল। সৌর ধ্রুবক হচ্ছে এস সমান ক্ষমতা বাই ক্ষেত্রফল, মনে রাখবে, ঠিক আছে। ক্ষমতা কি হয়, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি বাই ক্ষেত্রফল জন্য এল স্কোয়ার, পাচ্ছি কত, এল স্কোয়ার কেটে গেল, শুধু এম টি মাইনাস থ্রি, ঠিক আছে। ঘনত্ব এম ডি, এম সমান ডিভি, তাহলে ডি সমান এম বাই ভি, তাহলে এম এল মাইনাস থ্রি। সংনম্যতা কি হয় না, বল বাই ক্ষেত্রফল। তো বল বাই ক্ষেত্রফল মানে কি, এম এল টি মাইনাস টু, মানে কম্প্রেসিবিলিটি, এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, তার পাচ্ছি আমরা এম মাইনাস ওয়ান টি মাইনাস টু। তো এখানে দেখো কি বলছে, একটি ভৌত রাশির মাত্রা হলো এম টি মাইনাস থ্রি। তো এম টি মাইনাস থ্রি কোনটার সঙ্গে মিলছে, এম টি মাইনাস থ্রি সৌর ধ্রুবকের সঙ্গে। তো সঠিক অ্যান্সার হলো সৌর ধ্রুবক বি এরটা। আশা করি বুঝে গেছে। চলো এরপরে প্রশ্ন 53, মাত্রাহীন এবং এককযুক্ত রাশিটির নাম হলো, মাত্রাহীন আর এককযুক্ত রাশি কোনটা, কোন, ঠিক আছে। এবার এটা তা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কি, ঘর্ষণ গুণাঙ্ক, প্রতিসরাঙ্ক, বিকৃতি। দেখো ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফ বাই এন। এফ মানে কি, এফ সমান হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ সমান এফ সমান মিউ এন, তাহলে মিউ সমান এফ বাই এন। এনটা কি লম্ব প্রতিক্রিয়া বল, তো দুটোই বল, ঘর্ষণ বল, লম্ব প্রতিক্রিয়া বল, তো মাত্রাহীন হবে। প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন আর বাই সাইন আর, এটাও মাত্রাহীন। বিকৃতি সমান এল বাই ক্যাপিটাল এল। তো সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এটা হচ্ছে থিটা সমান এল বাই আর। এর কিন্তু কোনো কি হয় যে মাত্রা তো নেই, কিন্তু একক আছে, রেডিয়ান। এরপর 54টা, স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটির সমান, সান্দ্রতাঙ্ক, পৃষ্ঠান্ত, ঘনত্ব, আর হচ্ছে তাপ পরিবাহিতা। তাহলে দেখো সান্দ্রতাঙ্ক কি হয়, সান্দ্রতাঙ্ক আগের এমসিকিউ তো হয়েছে যে এফ সমান 6 পাই এটা এভি, এখান থেকে বা আরভি, তাহলে এটা সমান এফ বাই 6 পাই এটা আরভি। মাত্রা বের করলে পাচ্ছি কত, সান্দ্রতাঙ্ক এম এল ইনভার্স টি ইনভার্স, আগের এমসিকিউ তো হয়েছে, ওই জন্য বারবার ডিটেলসে অত বলছি না।
পৃষ্ঠটান সারফেস টেনশন কত হবে এফ বাই এল, এটাও আগে হয়েছে এম টি মাইনাস টু। ঘনত্ব ডি সমান এম বাই ভি, আগেরটাই জাস্ট হলো এম এল মাইনাস থ্রি। তাপ পরিবাহিতাঙ্ক সমীকরণ তোমরা পড়েছিলে, দেখো কে সমান কিউ ডি বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই টি। তাপ চ্যাপ্টার ক্লাস টেনেই পড়ে আসছো এটা, এখান থেকে মাত্রা বের করতে পারবে। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে তাপ, তাপ মানে তাপ এক প্রকার শক্তি, অর্থাৎ শক্তির মাত্রা বসাতে হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু ইন্টু ডি, ডি এর জন্য হলো এল, এ মানে ক্ষেত্রফল হলো এল স্কোয়ার, থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতা, উষ্ণতাকে থিটা দিয়ে লেখা হয়, আর টি ফর এখানে টাইম, টাইমটা ক্যাপিটাল টি। তো পাচ্ছি কত আমরা এম এল টি মাইনাস থ্রি থিটা ইনভার্স। আর স্প্রিং এর বল ধ্রুবকের সঙ্গে বলে সমান বলেছে, তো স্প্রিং এর বল ধ্রুবক মানে কে, তো স্প্রিং এর বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, কারণ আমরা জানি এফ সমান কে এক্স, তাহলে কে সমান এফ বাই এক্স, এম মানে এম এল টি মাইনাস টু বাই এল মানে এম টি মাইনাস টু। তো এম টি মাইনাস টু তো অলরেডি আমরা পিছনে পেয়ে গেছি এম টি মাইনাস টু, তো সঠিক অ্যান্সারটা হবে বি এরটা এম টি মাইনাস টু। ঘনত্ব তাপ পরিবাহিতা জাস্ট বোঝানোর জন্য আমি সি আর ডি এটা করেছি, কিন্তু অ্যান্সার হলো এম টি মাইনাস টু, আমার এখানে মিলে যাচ্ছে এর সঙ্গে বল ধ্রুবক, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার বি। এরপর চলে আসো কোয়েশ্চেন নাম্বার 55। কি বলছে দেখো, এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট নলের মধ্য দিয়ে তারপিন তেল প্রবাহিত হচ্ছে, নলটি দুই প্রান্তে চাপের পার্থক্য পি, তেলটির সান্দ্রতাঙ্ক ইটা সমান দিয়ে আছে কত না পি অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ভি এল, ভি সমান নলটির অক্ষ থেকে এক্স দূরত্বে তেলের বেগ, ইটা এর মাত্রা, ইটা মানে কি সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্কের মাত্রা। এই আগেরটাতে আমরা অনেকগুলো সমীকরণে করেছি সান্দ্রতাঙ্কের মাত্রা, দেখো আগেরটাতেই ছিল কত এম এল ইনভার্স টি মাইনাস ওয়ান, তো অ্যান্সার ওইটাই হবে এম এল ইনভার্স টি মাইনাস ওয়ান। কোন অপশানে আছে দেখে নাও, দেখো ডি এরটাই আছে এম এল ইনভার্স টি মাইনাস ওয়ান। কিন্তু আমাদের দেখো তোমার যদি মনে থাকে এটা বলেছে তোমাকে এই সমীকরণ দিয়েই করতে হবে, কোনো মানে নেই, তুমি যেটা জানো অ্যান্সার সরাসরি লিখতে পারো। এবার এখান থেকে বের করে নাও, কিছুই নয়। পি মানে কি চাপ, চাপের মাত্রা এম এল ইনভার্স টি মাইনাস টু, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে দুটো মানে দৈর্ঘ্যের স্কোয়ারের বিয়োগফল, মানে দুটো দৈর্ঘ্য স্কোয়ারের বিয়োগফল মানে একটা দৈর্ঘ্য স্কোয়ার, তাই এখান থেকে আমরা শুধুমাত্র এল স্কোয়ার লিখবো, ডিভাইডেড বাই ফোর, ফোর তো কনস্ট্যান্ট টার্ম, ভি, ভি মানে এল টি মাইনাস ওয়ান, আর এল এর জন্য ক্যাপিটাল এল, তাহলে পাচ্ছি সে একই এম এল ইনভার্স টি মাইনাস ওয়ান, অ্যান্সার হয়ে গেলো ডিএরটা। এরপর 56টা, 541800 সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কত। দেখো যখন এরকম কোনো সংখ্যা থাকবে এই 5418, তারপরে এই শূন্যগুলো কিন্তু আর ধরা হবে না, দশমিক থাকবে, ধরো আমার আছে 5.418000, দশমিক এখানে দিয়ে থাকলে তখন ধরতাম, কোনো দশমিক নেই, স্বাভাবিক সংখ্যা হলে এই যে 8-এর পরে এই তিনটা শূন্যকে ধরা হবে না, তাহলে এখানে আমার কি হবে না, সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা হবে কটা না চারটা, 5 4 1 8 চারটি, কারণ এটাকে লিখেছে 5 4 1 8 গুণিত 10 টু দি পাওয়ার 3, তো সার্থক অঙ্ক সংখ্যা পেয়ে গেলাম আমরা 4। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। চলো নেক্সট প্রশ্ন। এরপর 57টা, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে 6.01 মিটার এবং 12 মিটার, সার্থক অঙ্ক বিবেচনা করলে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল হবে। তো ক্ষেত্রফল দৈর্ঘ্য ঘনত্ব প্রস্থ দুটো গুণ করে দাও, পাচ্ছি কত আমরা 72.12, 72.12। এবার দেখো এখানে কত ছিল 12 মিটার, দশমিকের পর কোনো সংখ্যা ছিল না, শুধু 12 মানে দশমিকের পর কিছু নেই, এখানে কত আছে 6.01, দশমিকের পর দুটো সংখ্যা আছে, যার কম থাকবে বা কিছু নেই তাকে প্রাধান্য দিতে হবে, তাহলে 12-র পর কিছু নেই মানে আমার অ্যান্সারে কত পাচ্ছি 72.12, তার দশমিকের পর কিছু রাখবো না যেহেতু এখানে নেই, যার কম তাকে প্রাধান্য দেবো, তাহলে কত লিখবো, শুধুমাত্র অ্যান্সারটা 72 হবে, তাহলে অ্যান্সার শুধুমাত্র 72 কোনটাতে আছে 72 মিটার স্কোয়ার, অ্যান্সার হচ্ছে তার মানে সি এরটা, এটাই ভাষা দিয়ে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, সি এরটা হলো অ্যান্সার। এরপর 58টা, একটি সরু তারের ব্যাসার্ধ 0.16 মিলিমিটার, সার্থক অঙ্ক সংখ্যায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিলিমিটার স্কোয়ারে হবে কত। তাহলে কি দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে, তো ব্যাসার্ধ ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ফর্মুলা, তাহলে এ সমান পাই আর স্কোয়ার, পায়ের মানে কত 3.14 গুণ আর স্কোয়ার মানে 0.16 তার হোল স্কোয়ার, তাহলে পাচ্ছি কত, এটা হোল স্কোয়ার গুণ করতে হবে, কিছু করার নেই, তাহলে গুণ করলে কত পাচ্ছি আমরা না 0.080384 মিলিমিটার স্কোয়ার। এবার দেখো অলরেডি মানটা এখানে লিখেই দিয়েছে, এটা অনেকটা সুবিধা, তোমাকে গুণ করে দেখাতে একটু বুদ্ধি খাটালে পেয়ে যাবে অপশনগুলো দেখলে, তো এখানে লিখিয়ে দিয়েছে 0.080384। এবার ব্যাপারটা আছে অ্যান্সারটা কি করবে, দেখো এখানে দশমিকের পর কটা সংখ্যা ছিল, দুটা, তাই অ্যান্সারও দশমিকের পর দুটো সংখ্যাই রাখবো, অ্যান্সার হয়ে যাবে আমাদের কত না 0.08। অপশন কোনটাতে আছে, বি এর অপশনটা আছে 0.08, এটি হলো সঠিক অ্যান্সার। আশা করি বুঝে গেছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 59টা, একটি দোলকের দৈর্ঘ্যের পরিমাপ দেওয়া আছে 0.8 প্লাস মাইনাস 0.01 মিটার, মানে এটা দৈর্ঘ্য, এটা ত্রুটি, এবং পর্যায়কালের পরিমাপের ত্রুটি হচ্ছে পর্যায়কালটা হচ্ছে 2.5 আর ত্রুটি হচ্ছে 0.1 সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে একই রকম শতকরা ত্রুটি নির্ণয় করতে বলেছে। তো অভিকর্ষজ ত্বরণ জি, আর টাইম পিরিয়ড দোলকের কি হয়, টি সমান 2π/L/g, স্কোয়ার করে নাও, স্কোয়ার করলে টি স্কোয়ার সমান 4π² L/g, তার জি সমান কত পাচ্ছি 4π² L/t²।
তাহলে অতএব ডেল্টা জি বাই জি সমান ডেল্টা এল বাই এল প্লাস 2 ডেল্টা টি বাই টি, 4 কত, এটা মাত্রাহীন রাশি, ডেল্টা এল বাই এল প্লাস 2 ডেল্টা টি বাই টি, মানগুলো বসে দাও। তাহলে দেখো ডেল্টা এল আমার মানগুলো পাশে লিখে দিয়েছি, মানগুলো বসাও, বসে ক্যালকুলেশন করো, অ্যান্সার পাচ্ছ কত না 10.85। পার্সেন্টেজ করার জন্য পাচ্ছি কত 0.1085, পার্সেন্টেজ করার জন্য 100 গুণ করবো, তার মানে পাচ্ছি 10.85%। এটি হলো অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে, 60 নম্বর প্রশ্ন, আর কয়েকটা একটু ধৈর্য নিয়ে একটু দেখে নাও। আর 11টা প্রশ্ন দেখো। এরপরে কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে ওর আয়তন পরিমাপে ত্রুটি কত হয়। তাহলে দেখো গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কি 4/3πr³। তাহলে ডেল্টা ভি বাই ভি করলে কত পাবো না, 4/3π তো কনস্ট্যান্ট টার্ম, শুধুমাত্র হবে 3 ডেল্টা আর বাই আর। 3 × 1% করলে কত পাচ্ছি 3%, অ্যান্সার হবে সি এরটা। আশা করি বুঝে গেছো। এরপর 61 দাগেরটা, y = a sin ωt - kx সমীকরণে ওমেগা এবং কে এর মাত্রা হলো। তো দেখো এই সমীকরণটাকে আমরা কম্পেয়ার করব। আমরা কি পড়েছিলাম, এ সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা পড়েছি, তার মানে ওমেগা টি মাইনাস কে এক্সটা হচ্ছে থিটা, আর থিটা কি জানি আমরা, মাত্রাহীন রাশি। ক্লিয়ার, বোঝার চেষ্টা করো। তাহলে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে, এটাকে লিখতে পারি ওয়াই সমান এ সাইন থিটা। দুটোকে তুলনা করছি, কম্পেয়ারিং 1 and 2, উই গেট ওমেগা টি মাইনাস কে এক্স সমান, তাহলে কত লিখবো থিটা। থিটা যেখানে কি না ডাইমেনশন লেস, তার মানে কি বলতে পারি, থিটা যদি ডাইমেনশন লেস হয় তার মানে বলতে পারি ওমেগা টি সমান কত 1, আবার কে এক্স সমান 1। তাহলে ওমেগা টি সমান ডাইমেনশন লেস, কে এক্স সমান ডাইমেনশন লেস, আর ডাইমেনশন লেসের মানে কত হয় 1 হয়। তাহলে ওমেগা টি সমান 1 হলে ওমেগা সমান কত হবে না 1/t, 1/t করা মানে টি ইনভার্স। একই রকম ভাবে কে এক্স সেটাও ডাইমেনশন লেস, মানে 1 হয়, কে এক্স সমান 1, তাহলে কে সমান কত হবে 1/x, 1/x করলে কত হবে, এক্স তো দৈর্ঘ্য ছিল, তাহলে 1/l, এল মানে এল ইনভার্স। তাহলে দেখো কে এর জন্য হবে এল ইনভার্স, আর ওমেগার জন্য হবে টি মাইনাস 1 টি ইনভার্স। অপশন কোনটাতে আছে, অপশন এতে ওটা দেওয়া আছে টি ইনভার্স এল ইনভার্স, এটা হলো সঠিক অ্যান্সার। চলো এরপরে 62 নম্বর প্রশ্ন কি আছে, এল বাই টি স্কোয়ার রাশিটিতে এল হলো সরল দোলকের দৈর্ঘ্য এবং টি হলো পর্যায়কাল, রাশিটি কি। তাহলে বসিয়ে নাও এল বাই টি স্কোয়ার, তাহলে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু কিসের হয়, ত্বরণের হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের মাত্রা অপশন আছে দেখো বি এরটা। ঠিক আছে, চলো এরপর 63, যদি একটি পরিমাপের মান এ প্লাস মাইনাস ডেল্টা এ হয় তবে ত্রুটির আপেক্ষিক মান কত হয়। তো আপেক্ষিক ত্রুটি মানে ভগ্নাংশ ত্রুটি, তো ভগ্নাংশ ত্রুটি কত হবে ডেল্টা এ বাই এ। ঠিক আছে, আপেক্ষিক মানে তো ভগ্নাংশ ত্রুটি, ডেল্টা এ বাই এ। এরপর 64 প্রশ্ন, একটি রাশি এ এর পরিমাপে ত্রুটির আপেক্ষিক শতাংশ গণনা করার জন্য সঠিক পদ্ধতি কোনটা। তো দেখো ভগ্নাংশ ত্রুটি এবং তাকে যখন পার্সেন্টেজে করবো, আপেক্ষিক শতাংশ করেছে, আপেক্ষিক ত্রুটি মানে তো ভগ্নাংশ ত্রুটি, তাকে শতাংশ করলে 100 করবো। তো ভগ্নাংশ ত্রুটি আমরা এই কি দেখলাম, আগে একটা ডেল্টা এ বাই এ, আর শতকরা করলে শতাংশ করার জন্য 100 গুণ করবো, তার মানে ডেল্টা এ বাই এ ইন্টু 100। ঠিক আছে, চলো এবার 65 প্রশ্ন, এক্স সমান এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার সমীকরণে এক্স এর একক মিটার এবং টি এর একক কি দেওয়া আছে না সেকেন্ড হলে বি ও সি এর মাত্রা কি হবে। তা দেখে নাও। তাহলে আমরা ডাইমেনশনালি লিখতে পারি, মাত্রাগতভাবে লিখতে পারি কি না, এক্স ইজিক্যাল টু বিটি, কারণ কি এক্স সমান এও হবে, এক্স সমান বিটিও হবে, এক্স সমান সিটিও হবে, সিটি স্কোয়ারও হবে। আমার তো জানতে চেয়েছে কি শুধুমাত্র বি আর সি, এটা তো জানতে চাইনি। তাহলে এক্স সমান কত বিটি, এক্স সমান বিটি হলে বি সমান কত হবে এক্স বাই টি, এক্স মানে দৈর্ঘ্য এল বাই টি, তাহলে এল টি ইনভার্স বি এর মাত্রা পেয়ে গেলাম। আর কি পাচ্ছি আমরা, যে এক্স সমান সিটি স্কোয়ার, তাহলে এক্স সমান যদি সিটি স্কোয়ার পাই, সি সমান কত এক্স বাই টি স্কোয়ার মানে এল বাই টি স্কোয়ার, এক্স মানে কি দৈর্ঘ্য এল, টি মানে সময় ক্যাপিটাল টি স্কোয়ার, তাহলে পাচ্ছি আমরা এল টি মাইনাস টু। তাহলে দেখো আমাদের পাচ্ছি সি এর জন্য এল টি মাইনাস টু আর বি এর জন্য এল টি ইনভার্স কোন অপশনে আছে, অপশন এ দেখো এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস টু, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর প্রশ্ন কি আছে, 66 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 গুণিত 10⁻23, এখানে কটি সার্থক অঙ্ক সংখ্যা আছে। দেখো 6.022, মাথায় যে 10⁻23 এটা দরকার নেই, তা দেখতে পাচ্ছি 4টা, আর কিছু সার্থক অঙ্ক সংখ্যা 4। এবার 67 নম্বর প্রশ্ন, 5.69 ইন্টু 10⁻15 কেজি সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টি। তো এখানেও দেখো 5.6 নয়, 10 কত আছে দরকার নেই, তিনটা অ্যান্সার হবে, তিনটা। এরপর 68, 726.835 সংখ্যাটিকে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করলে কি হবে। তো 5টি বলেছে, 5টির জন্য এখানে কি হলো 726.835। এবার একটা জিনিস খেয়াল করো, 8 3-এর পর কত আছে 5 আছে, 8 3 5, তো 5-এর আগে 3, 3টা কি সংখ্যা বিজোড় সংখ্যা, 3টা যদি জোড় সংখ্যা হতো তাহলে কি লিখতাম, ধরো এখানে লেখা ছিল 8, 3-এর জায়গায় লেখা আছে 4 5, তখন অ্যান্সারটা হতো কত না 726.84, মানে 4-এর পর 5 ছিল, 4-এর সঙ্গে কিন্তু 1 যোগ করে 5 হলো না, কিন্তু যেহেতু 5-এর আগে 3টা বিজোড় সংখ্যা, 5-এর আগে 3 বিজোড় সংখ্যা হলে এই 3-এর সঙ্গে 1 যোগ করতে হবে।
তাহলে হবে অ্যান্সারটা 726.84। 726.84 এখান থেকে লিখে দিয়েছি, 5-এর আগে 3 বিজোড় সংখ্যা, তাই 3 + 1 = 4 হয়েছে। ক্লিয়ার? এরপর 69 প্রশ্ন, একটি কণার বেগ v সময় t এর সাহায্যে সমীকরণ দেওয়া আছে, v = at + b / t + c। এই প্রবলেমটা মানে এমসিকিউটা আগেও ছিল, এই কোনো একটা দাগে ছিল, আবার দিয়েছে, দেখো দিয়েছে যেহেতু, আর আমি করছি না, এই যে লিখে দিয়েছি দেখো, সেম এস কোয়েশ্চেন নাম্বার 51 নম্বর এমসিকিউতে এটা অলরেডি করানো আছে। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও, সি এরটা হবে LT - 2 LT। একই প্রশ্ন দুবার উত্তর করছি না। এরপর 70 প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন। অনেক বড় ভিডিওটা হয়ে গেল। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এইভাবে আমরা হেল্প করবো, আর অনেক এটা মেহনত করে ভিডিওটা করতে হচ্ছে। দেখো অনেক বড় ভিডিও, অনেক ধৈর্য নিয়ে করতে হচ্ছে, আর তোমাদেরকে ধৈর্য নিয়ে অবশ্যই দেখতে হচ্ছে। যাই হোক, ভর এবং দ্রুতির পরিমাপ শতকরা ত্রুটির মান যথাক্রমে 2% ও 3%। যখন ভর এবং দ্রুতি পরিমাপ করে গতিশক্তি গণনা করা হয়, তখন গতিশক্তি সর্বোচ্চ ত্রুটির মান কত হবে? তাহলে গতিশক্তি ফর্মুলা K = ½ mv²। তাহলে ডেল্টা K/K করলে কত পাবো আমরা? ডেল্টা m/m + 2 ডেল্টা v/v। তো এম এর জন্য, ভরের জন্য 2% ছিল, তাহলে 2% হলো, ইন্টু 2 ইন্টু ডেল্টা v/v। আর দ্রুতির জন্য কত আছে? 3%, তাহলে 3, 2 + 6 করলে পাচ্ছি আমরা 8%। তাহলে অ্যান্সার হবে বি এরটা 8%। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যাদের পিডিএফ দরকার, তারা যেরকম প্রথমে বললাম ভিডিওতে, সেই প্রসেস অবলম্বন করতে পারো। ওকে, সকলে ভালো থেকো, বাই।